হ্যালো এভরিওয়ান, আমি সুপ্রভাত মণ্ডল। সুপ্রভাত ফিজিক্স বাংলা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি ক্লাস 11-এর পদার্থবিদ্যা অর্থাৎ ফিজিক্সের ছায়া প্রকাশনী যে বইটা আছে সেমিস্টার 1-এর জন্য, সেমিস্টার 1-এ ইউনিট 1 থেকে 5 পর্যন্ত আছে। তো সেই ছায়া প্রকাশনী বইটাকে আমি পুরো থিওরি ওয়াইজ প্রত্যেকটা লাইন ধরে ধরে পড়িয়ে দিচ্ছি, ঠিক আছে? তো এটা হচ্ছে আমার থার্ড ক্লাস, মানে ইউনিট ডাইমেনশনের থার্ড ক্লাস এবং 11-এর থার্ড ক্লাস। তো আজকে বাকি যেটা বাকি আছে সেটা কমপ্লিট হয়ে যাবে। যারা প্রথমবার চ্যানেলে এসছো তারা আমার চ্যানেলে গিয়ে দেখে নেবে, বাকি দুটো ক্লাস করানো আছে সেগুলো দেখে নেবে, সেগুলো একটু একটু করানো আছে। আজকে অনেকটা ক্লাস কভার হয়ে যাবে, ঠিক আছে? আজকে ক্লাসটাই পুরো চ্যাপ্টারটাই আমরা কমপ্লিট করে ফেলবো, ঠিক আছে? আর নেক্সট দিন আমরা এমসিকিউগুলো করবো। তো দেখো, ফার্স্টেই হচ্ছে আমরা করছি ভৌত রাশি ও পরিমাপ, ঠিক আছে? আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে করেছি ক্লাসটা। দেখো, এখানে যেগুলো দরকার সেগুলো আমি কী করেছি, হাইলাইট করে দিয়েছি, ঠিক আছে? আর যেগুলো এর সঙ্গে যেগুলো লিখতে হয়েছিল, ঠিক আছে, সেগুলো আমি লিখে দিয়েছিলাম। তোমরা আমার ভিডিও যে দেখবে আমি সেখানে যেগুলো দরকার সেগুলো লিখে দিয়েছি, আর যেগুলো হাইলাইট করা সেগুলো হাইলাইট করে দিয়েছি। দেখো, কিছু আবার লিখেও দিয়েছি, হাইলাইটও করে দিয়েছি, ঠিক আছে? তো যারা প্রথমবার দেখছো তারা আবার হাইলাইট করে নিতে পারো, তারা বাকি ভিডিও থেকে করে নিও, ঠিক আছে? আমি কিভাবে মাত্রা বার করতে হয় শিখিয়ে দিয়েছিলাম, ঠিক আছে? তো চলো, আজকে আমি যেখান থেকে শুরু করব সেখানে হচ্ছে মাত্রা বিশ্লেষণ। এখান থেকে আমাদের স্টার্ট হবে, ঠিক আছে? দেখতে পাচ্ছ কোনটা হাইলাইট করা আমি করে দিচ্ছি। এই যে এখান থেকে হবে মাত্রা বিশ্লেষণ। দেখো, এখান পর্যন্ত হাইলাইট করা আছে, দেখতে পাচ্ছ। তো আজকে হবে এখান থেকে মাত্রা বিশ্লেষণ ও তার প্রয়োগ, ঠিক আছে? দেখতে পাচ্ছ আশা করি, ঠিক আছে? ক্যামেরাটা আমি আরেকটু এগিয়ে দিচ্ছি, ঠিক আছে? এখান থেকে হবে মাত্রা বিশ্লেষণ ও তার প্রয়োগ। দেখো, তো যেগুলো দাগ দেওয়ার বা হাইলাইট করা সেগুলো আমি হাইলাইট করে দিচ্ছি, সেগুলো তোমরা দাগ দিয়ে নেবে বা হাইলাইট করে নেবে, ঠিক আছে? আর যেগুলো করিয়ে দেওয়ার আমি এগুলো করিয়ে দেবো। দেখো, ফার্স্টই হচ্ছে মাত্রা বিশ্লেষণ কীভাবে হয় বা তার প্রয়োগ। দেখো, কোনো ভৌত রাশির মান একটি একক পদ্ধতি থেকে অন্য পদ্ধতিতে রূপান্তরিত করা, মানে এই যে মাত্রা বিশ্লেষণ, তো এটা আমি কেন করব এবং তার প্রয়োগ, মানে মাত্রা বিশ্লেষণ কী হবে আমার, মানে মাত্রা বিশ্লেষণের প্রয়োগটা কোথায়। কোনো একটা ভৌত রাশি আছে, ঠিক আছে? ধরো নিউটন আছে, ধরো আমার একটা নিউটন আছে, কোনো একটা হচ্ছে বল একক নিউটন। তো নিউটন থেকে কিসে কনভার্ট করবো, ডাইনে। তো কীভাবে করবো, তার জন্য মাত্রা বিশ্লেষণ প্রয়োগ করতে হবে, ঠিক আছে? তাহলে কী হবে, কোনো একটা ভৌত রাশির মান একক পদ্ধতি থেকে অন্য একক পদ্ধতিতে রূপান্তরিত করা। তাও 2 নম্বরটা আমি এরকম করে দাগ দিয়ে রাখছি। 2 নম্বরটা কোনো সমীকরণ ভুল কিনা সেটা নির্ণয় করা, আর বিভিন্ন ভৌত রাশির মধ্যে পারস্পরিক সম্পর্ক নির্ণয় করা, ঠিক আছে? বুঝে গেছে? এবার কী বলছে, কোনো সঠিক সম্পর্ক বা সমীকরণের দুদিকে মাত্রা সমান অভিন্ন হবে। দেখো, তো এবার আমি এখান থেকে স্টার্ট করছি। দেখো, এই যে তিনটে দিয়েছে, এই তিনটেটাকে এখানে করে দিয়েছে, 1 2 3টে, ঠিক আছে? তো এই তিনটে করে দিয়েছি। ফার্স্টে কী আছে, কোনো ভৌত রাশির মান একক পদ্ধতি থেকে অন্য পদ্ধতি রূপান্তর। এটা কীভাবে করবো দেখে নাও, ঠিক আছে? দেখো, ফার্স্টে যেটা বলে দিয়েছে আমি সেটা করে দিচ্ছি। দেখো, ফার্স্টে কী দিয়েছে, আচ্ছা আমি এটা দাগ দিয়ে দিই আগে। এইটা করব, এই 2-এরটা করব, আর 3-এরটা করব, ঠিক আছে? তো ফার্স্টে এই সূত্রটা মনে রাখবে, আমি দাগটা এখানে আগে দিয়ে দিচ্ছি। এই সূত্রটা মনে রাখবে, এই n1 n1 ইন্টু m1 টু দি পাওয়ার a, l1 টু দি পাওয়ার b, t1 টু দি পাওয়ার c ইজিক্যাল টু n2 m টু দি পাওয়ার a, l2 টু দি পাওয়ার b, t2 টু দি পাওয়ার c, ঠিক আছে? আর n2 ইজিক্যাল তাহলে কী বেরোবে, n1 ইন্টু এই পুরোটা বেরোবে, ঠিক আছে? মানে m1 বাই m2 টু দি পাওয়ার a, l1 বাই l2 টু দি পাওয়ার b, t1 বাই t2 টু দি পাওয়ার c, ঠিক আছে? তো এইটা আমি প্রয়োগ করে দেখাচ্ছি। দেখো, আর উদাহরণটা দেখিয়ে দিই। এখানে আছে 1 জুল সমান n আর্ক, মানে বার করতে হবে। এই দেখো লেখা আছে 1 জুল সমান কত আর্ক, এটা নির্ণয় করো, ঠিক আছে? তো চলো করছি। দেখো, এটা কিন্তু তোমাদের পরীক্ষায় এমসিকিউ পড়বে, এত বড়টা পড়তে না পড়বে, ঠিক আছে? কিন্তু এর বড় কোশ্চেনে পড়তে পারে, বড় কোশ্চেন যদি হয় তো তোমাদের এটা এমসিকিউ পড়বে, কীভাবে করতে হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো দেখো, মানে পরীক্ষায় এইটা পড়বে কোনো গ্যারান্টি নেই, অন্য একটা পড়লো, তখন তোমাদের এইভাবে বার করতে হবে। দেখো, ফার্স্টে কী বলেছে দেখতে পাচ্ছ, ক্লিয়ার? আচ্ছা, একটু ওয়েট করো। দেখো, এখানে আমি লিখে দিচ্ছি যে মাত্রা বিশ্লেষণ ফার্স্ট হচ্ছে এক কী বলছে, একক রূপান্তর করা, একক রূপান্তর মানে এক পদ্ধতি একক থেকে অন্য, আমি ছোটো করে লিখছি, ঠিক আছে? তো ফার্স্টই দেখো কী বললাম, সূত্রটা আমার কী জানতে হবে। সূত্রটা ছিল এইটা, যে n1, ঠিক আছে, n1 m1 টু দি পাওয়ার a, l1 টু দি পাওয়ার b, t1 টু দি পাওয়ার c ইজিক্যাল টু n2, আচ্ছা দেখতে পাচ্ছ তো, n2 m2 টু দি পাওয়ার a,
L2 টু দি পাওয়ার বি T2 টু দি পাওয়ার সি। ঠিক আছে, এখান থেকে আমরা কী বার করবো, এখান থেকে আমি N2টাকে বার করবো। তাহলে N2টা হলে কী হবে, পুরোটা এটা ওই দিকে চলে যাবে। তাহলে N2 তো থাকলোই, ইন্টু এদিকে তাহলে কী হবে M2 বাই M1, সরি আমি M1 বার করছি। তাহলে M1 বাই M2 তার হোল স্কোয়ার, T1 বা L1 যা খুশি লেখো, L1 বাই L2 তার, এটা হোল স্কোয়ার নয়, এটা এ হবে, এটা বি, আর T1 বাই T2 টু দি পাওয়ার সি। বোঝা গেছে তো, এই সূত্রটা আছে আমাদের, মানে N2 ইজ ইকাল টু, আমি N2 বার করেছি, তাহলে এটা N1 হবে, আমি ভুল করে N1 লিখে ফেলছিলাম। তাহলে N2 ইজ ইকাল টু N1 ইন্টু M1 বাই M2 টু দি পাওয়ার এ, L1 বাই L2 টু দি পাওয়ার বি, T1 বাই T2 টু দি পাওয়ার সি। ঠিক আছে, এই সূত্রটা মনে রাখবে। ঠিক আছে, এবার এখান থেকে কী বলেছে, কোশ্চেন নাম্বার কী দিয়েছে দেখো, কোশ্চেনটা দিয়েছে এইটা, যে 1 জুল সমান কত আর্গ। ঠিক আছে, 1 জুল সমান কত আর্গ বার করতে বলেছে। ঠিক আছে, আচ্ছা এইটা আবার বলে দিই, দেখো এই M1 মানে হচ্ছে দৈর্ঘ্যের একক, সরি M1 মানে হচ্ছে ভরের একক, এখানে মাস, L1 মানে হচ্ছে দৈর্ঘ্যের একক, T1 মানে হচ্ছে তোমার সময় বা সেকেন্ড একক। বোঝা গেছে, মানে এইটা এমটা কী দিয়ে বোঝাবে, আচ্ছা এখানে লিখে দিচ্ছি, এমটা কী বোঝাবে, ভর বোঝাবে, এলটা কী বোঝাবে, দৈর্ঘ্য বোঝাবে, আর টিটা কী বোঝাবে, সময় বোঝাবে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এমটা বোঝাবে ভর, এলটা বোঝাবে দৈর্ঘ্য, টিটা বোঝাবে সময়। ঠিক আছে, তো 1 জুল সমান কত আর্গ, ফার্স্টে জানতে হবে জুলটা কার একক, জুলটা কার একক, জুল মনে রাখবে কার্যের একক। ঠিক আছে, কি বললাম, জুল হচ্ছে কার্যের একক, মনে থাকবে। আচ্ছা আমি অন্য কালি ইউজ করছি, আমি কি বললাম, জুলটা কার একক, জুল হচ্ছে কার্যের একক, কার্যের একক। ঠিক আছে, তো এই আর্গটাও কার্যেরই একক, এটাও কার্যের একক, কিন্তু এখানে দেখো প্রথমেই বলেছে একক রূপান্তর, মানে এইটাও কার্যের একক, এটাও কার্যের একক। ঠিক আছে, এইটা হলো এসআই একক, আর এইটা হলো সিজিএস একক। ঠিক আছে, জুলটা হচ্ছে এসআই একক, আর আর্গ হলো সিজিএস একক। ঠিক আছে, তো এসআই থেকে সিজিএসে কনভার্ট করতে হবে, এটা আমি বলে দিচ্ছি দেখো, একক রূপান্তর। তো চলো এবার শুরু করছি। তাহলে ফার্স্টে কী বললাম, জুল হচ্ছে কার্যের একক, এবার কার্যের মাত্রাটা জানতে হবে, কার্যের মাত্রাটা তোমাদের লেখা লিখতে হবে, কার্যের মাত্রা, কার্যের মাত্রাটা আমি যার মুখস্থ রাখবে, না পারলে করে ক্যালকুলেশন করবে। কার্যের মাত্রা সব থেকে সোজা ML2 T টু দি পাওয়ার -2, ML2 T টু দি পাওয়ার -2। ঠিক আছে, ML2 T টু দি পাওয়ার -2 হয়েছে। তো এটা হচ্ছে কার্যের মাত্রাটা মনে রাখবে। এবার দেখো আমি এখানে ডাইরেক্ট এখানে নিয়ে চলে আসবো, ডাইরেক্ট এখানে নিয়ে আসবো, কীভাবে আনছি দেখো, এখানে সূত্রটা আমি লিখবো, এই সূত্রটা এখানে লিখবো ডাইরেক্ট, যে N2 ইজ ইকাল টু কি, N1 ইন্টু, ঠিক আছে, কী ছিল, M1 বাই M2। ঠিক আছে, M1 বাই M2 তার কী ছিল, হোল এ, L1 বাই L2 তার হোল বি, মানে হোল টু দি পাওয়ার বি। তারপর হচ্ছে T1 বাই T2 ইজিক্যাল টু ছিল তোমার কত, সি, হোল টু দি পাওয়ার সি। ঠিক আছে, মনে থাকবে। তো দেখো এবার যেটা বলছি ভালো করে বুঝবে, এই সূত্রটা আমি এখান থেকে পেয়েছি, যেটা জানি। এবার যেটা আমাকে লিখতে হবে সেটা হচ্ছে এইটা, ভালো করে দেখো, এই যে N1 এইটাই হচ্ছে যেটা তোমাকে বলে দিয়েছে, সেটা এটা কী বলে দিয়েছে, ওয়েট করে একটু আমি লাল কালিটা ইউজ করছি, এই যে N1 এইটা কোথায় মনে রাখবে, এইটা বোঝা গেছে, মানে কী বললাম, এইটাই হচ্ছে এইটাই বলে দিয়েছে, এইটাই বলে দিয়েছে, এইটা বার করতে হবে, এইটা বার করতে হবে, বুঝে গেছো, মানে তোমাকে বলে দিয়েছে এইটা, সেটা হচ্ছে N1টা, এইটা হচ্ছে N2টা বার করতে হবে। ঠিক আছে, তো চলো তাহলে এখানে বসিয়ে দাও, কী বসাবে, N1 তাহলে কত, N1 হচ্ছে আমার 1 জুল বলেছে না, 1। ঠিক আছে, এবার দেখো ভালো করে বুঝবে, একটা সিজিএসে একটা এসআই, একটা সিজিএসে একটা এসআই, একটা সিজিএসে একটা এসআই, তুমি ওপরটাকে কী করবে, ওপরটাকে সিজিএসে লিখে দাও। ঠিক আছে, বা ওপরটাকে এসআই লিখে দাও, যা খুশি তুমি যেটা খুশি করো। আমি ধরলাম ওপরটাকে এসআই লিখলাম, চলো আমি কি বললাম, এমটা কিসের একক, এমটা কিসের একক, ভরের, এলটা দৈর্ঘ্যের, টিটা সময়ের। তাহলে এমটাকে ওপরে 1 কেজি করে দাও, ওপরটা এসআই করে দাও, আর নিচরটা সিজিএস, নিচরটা সিজিএস মানে কত, 1 গ্রাম।
1 কেজি আর 1 গ্রাম এক সমান নয়, কিন্তু কিন্তু এদের দুটোর বেসিক ইউনিট বা স্টার্টিং ইউনিট হচ্ছে 1 কেজি আর 1 গ্রাম। এটা 1 কেজিটা হচ্ছে সিজিএসএ, 1 গ্রামটা হচ্ছে এসআই। ব্যাস বোঝা গেছে। তার পাওয়ারে দিয়ে দাও এ, পাওয়ারে কী দেবে এ, ঠিক আছে। এবার দুয়েরটা মানে এলটা, এলটা কী বললাম সেম জিনিস, এটা ভরেরটা ভরে একক, এল হচ্ছে দৈর্ঘ্যের কত, দৈর্ঘ্যের প্রাথমিক। এসআই কত হবে, কত হবে এসআই, এসে সেম জিনিস, এসআই হচ্ছে 1 মিটার আর নিচে কী হবে 1 সেমি, উপরে হচ্ছে সিজি, উপরে এসআই নিচে সিজিএস। তার পার কত হবে বি। টিয়ারটা দুটোই সেম, 1 সেকেন্ড 1 সেকেন্ড, ঠিক আছে। দেখো টিয়ারটা কোনো ঝামেলা নেই, টিয়ারটা দুটোই সেম, 1 সেকেন্ড 1 সেকেন্ড হয়ে গেলো। তার পার কত সি। এবার দেখো এই যে এ বিসি কোথা থেকে পাবে, এন তো বলে দিলাম এইটা ঠিক আছে, বা N1 হচ্ছে এইটা, তাহলে এ বিসি কোথা থেকে পাবো, দেখো এ বি সি, এ বিসি পাবো এই মাত্রা থেকে, এই মাত্রাটা থেকে পাবো। দেখো মাত্রাটা দেখানো কী লেখা আছে, mL2 T⁻², ঠিক আছে। এইটা এম এর মাথায় যেটা থাকবে, দেখো এম এর মাথায় কী দেওয়া আছে এ, এখানে কিছু নেই। তো এই এ মানে হচ্ছে এমটা, বি মানে হচ্ছে এইটা, সি মানে এইটা, তাহলে অ্যাকচুয়ালি কত বেরোলো, দেখো এ মানে হচ্ছে দেখো কিছু নেই, এর মাথায় কী আছে কিচ্ছু নেই, মানে 1 আছে, +1, শুধু 1 নয় +1 বলতে হবে। আর বি এর মাথায় কী আছে দেখো +2 আছে, আর সি এর মাথায় কী আছে -2 আছে, দেখতে পাচ্ছ তো। দেখো এম এর মাথায় কিচ্ছু নেই, মানে +1 আছে। এল এর মাথায় কী আছে +2 আছে, ঠিক আছে, প্লাস না থাকলেই প্লাস। আর টি এর মাথায় কি দেখো -2, ঠিক আছে, টি এর জন্য -2, তাহলে সি এর হলো বি, তাহলে এ হলো +1, বি হলো +2, সি হলো -2। আবার বলে দিচ্ছি, এই যে মাত্রাটা বার করতে হবে, এই মাত্রাটা তোমাকে নিজেকে লিখতে হবে, এটা পরীক্ষা দেওয়া থাকবে না। তো কাজের মাত্রা বা অন্য কিছু দিলে অন্য কিছুর মাত্রা, সেইটা যা হবে সেটাকে লিখবো, পাশাপাশি লিখবো, সেখানে লিখবো এর মানে হচ্ছে এম এর মাত্রাটা, এটাকে লিখে দিচ্ছি, এটা এ, এটা বি, এটা সি। তাহলে এর মাথায় কি, এম এর মাথায় কী আছে কিচ্ছু নেই, কিচ্ছু নেই মানে +1। এল এর মাথায় কী আছে কিচ্ছু নেই, সরি 2 আছে মানে +2 আছে, সেখানে বিটা হচ্ছে +2, আর সিটা কী আছে এটা +2, দেখতে পাচ্ছ। আর টিটা কী আছে, টি এর মধ্যে -2, টি এর মধ্যে -2, তার মানে সিটা হচ্ছে -2, ব্যাস। এবার সেইগুলো এইখানে বসিয়ে দাও, এই যে এ, এটা বি, এটা সি এখানে বসাও। এবার তুমি এটা আরও ভাঙো, দেখো এটাকে আমি আরও ভাঙবো, মানে একটা তো লেখার দরকার নেই, এটা একটা গুণ করলে একই হবে, তোর লেখার দরকার নেই। তো 1 কেজি থেকে আমি গ্রামের নিয়ে আসবো, 1 কেজি থেকে আমি গ্রামে চেঞ্জ করবো, মানে হচ্ছে কত, যদি গ্রামে চেঞ্জ করো তাহলে 10⁻³ গ্রাম, মানে 1000, অ্যাকচুয়ালি 1000 মানে 10⁻³ গ্রাম, আর নিচে 1 গ্রাম। গ্রামটাকে গ্রামে রাখো, এটাও মানে দুটো কি এক লেভেলে নিয়ে আসছি, দুটো কি এক সেমে নিয়ে আসছি। এটা গ্রামে নিয়ে আসো, এটা গ্রামে নিয়ে আসো, এটা তো গ্রামে আছি, আর এটাকে 1 কেজি করলে কী হবে 1000 গ্রাম বা 10⁻³ গ্রাম। আর পাওয়ার কি, এই যে পাওয়ার কি, এর পাওয়ার কি বা এম এর পাওয়ার কি 1, মাথায় হচ্ছে 1। তারপর বিয়েরটা মানে এইটা 1 মিটার মানে কত 1000 সেমি, সেম কেস 1000 সেমি, সরি 1 মিটার মানে 1000 সেমি নয়, 1 মিটার হচ্ছে 100 সেমি, মানে 10², ঠিক আছে। সেমি বাই 1 সেমি হলো। এটা তো স্কোয়ারটা এখানে লিখলাম, কিন্তু এর পাওয়ার কত, বিটা কত, এই বিটা কত +2, বোঝা গেছে। তারপর সি এরটা, এটা তো 1 সেকেন্ড দেখতেই পাচ্ছ, উপরে 1 সেকেন্ড নিচে 1 সেকেন্ড, তুমি জাতি কনভার্ট করো, উপরে 1 সেকেন্ড নিচে 1 সেকেন্ড, টিটা কোনো ঝামেলা করে না, কোনো সময় টিটা ঝামেলা করবে না। কিন্তু এর পাওয়ারটা দেখো এখানে কী ছিল, টি এর মাথায় সি এর মাথায় কত -2, এখানে তাহলে -2 বসাও, বোঝা গেছে, গল্প শেষ, মানে জাস্ট হলো এটা, ঠিক আছে। তো এবার দেখো এটা করো, তাহলে কী হবে 10³ এটা পার করলে কী হবে 10⁻6, ঠিক আছে। ও সরি, এটা তো 1 আছে, তো 10³ আর নিচে 1 দিয়ে ভাগ করলে একই থেকে যাবে, ইন্টু এটা কত 10⁻², এটা 2, এটা 10⁻4, এটা কত হবে, এটা কিছু করার নেই, বুঝতে পেরেছো কী করেছি। আবার দেখো 10⁻³ ছিল, তো এটা 1 ছিল, 10⁻1কে 10⁻³ যা খুশিকে 1 দিয়ে ভাগ করে সেটাই হবে, ওর উপরটাই পড়ে থাকলো। আর পাওয়ার কত 1, তো কোনো কিছুর সঙ্গে পাওয়ার 1 থাকলে কী হয় সেটাই হয়। এটা দেখো 10² আছে, ঠিক আছে, আর নিচে 1 দিয়ে ভাগ করলে 10² পড়ে থাকবে। এবার তার পাওয়ার কী ছিল +2, তাহলে এই 2 আর এই 2 প্লাস যোগ হয়ে যাবে, ঠিক আছে, বা গুণ হয়ে যাবে, যা কিছু বলো তুমি, 4 হবে। আর এখানে হচ্ছে 1কে 1 দিয়ে ভাগ করলে তো 1ই হয়, আর -2টা কোনো ইম্পর্টেন্ট করবে না, তাহলে ওটা বাদ হবে। তো পড়লো আমার এইটা 10⁻3, 10⁻4, তাহলে কত হবে 10⁻7, এটাই কী হবে আর্গ, বোঝা গেছে। আশা করি বুঝতে পেরেছো। তো এটা স্ক্রিনশট তুলে নেবে, যাদের দরকার তারা স্ক্রিনশট তুলে নেবে, ঠিক আছে। এইখান থেকে তুলবে স্ক্রিনশটটা, আর সবটাই তোলো, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, তাহলে এই আবার বলছি অঙ্কটা কীভাবে করতে হবে, এই সূত্রটা মনে রাখবে, N2 = N1 × M1/M2, তুমি যেটা খুশি দিতে পারো, M2 বা M1 দিতে পারো, তাহলে এখানে N1 N2 চেঞ্জ করতে হবে। আমার সিম্পল সোজা হিসেব, N2 বসাবো, N1 লিখবো এখানে, M1/M2, L1/L2, ঠিক আছে, T1/T2, ব্যাস। ABC পাওয়ার হচ্ছে ABC। আর পাওয়ারগুলো কী কোথা থেকে বার করছি, মাত্রা থেকে বার করছি, পাওয়ারটা কোথা থেকে বার করেছি, এই মাত্রা থেকে বার করেছি, ঠিক আছে, ব্যাস সমান করে দেবো ABC, ব্যাস। তারপর এখানে বসিয়ে দেবো, হলে হবে, না হলে না হবে, লাস্টে বেরিয়ে যাবে। তাহলে এখানে কত বেরোলো 1 জুল সমান, এখানে লিখবে এখানে 1 জুল, এই যে 1 জুল সমান 10⁻7 আর্গ, ঠিক আছে,
হলো, আশা করি বুঝতে পেরেছো। তো এবার দেখো, আচ্ছা তোমাদের বইটা আবার দেখিয়ে দিই। দেখো এটা এখানে সেম করানো আছে, এই দেখো 1 জুল, ঠিক আছে, আর এই দেখো এইভাবে করানো আছে, এইভাবে করে 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 এই দেখো, ঠিক আছে। তো এবার নেক্সট করবো 2 নম্বরটা, কোনো সমীকরণ নির্ভুল কিনা এটা পরীক্ষা করবো। কোনো সমীকরণ কী বললাম নির্ভুল কিনা সেটা এবার পরীক্ষা করবো, মানে ওই একই রকম, ঠিক আছে। তো আমাদের কী বললাম 2 নম্বর কী হবে আমাদের, সমীকরণের নির্ভুলতা, সমীকরণের নির্ভুলতা প্রমাণ, সমীকরণের নির্ভুলতা প্রমাণ করব, ঠিক আছে। তো দেখো সমীকরণের নির্ভুলতা আমরা কীভাবে প্রমাণ করবো, দেখো এটা বলে দিয়েছে। আমি তোমাদের বইয়ে যেগুলো আছে সেগুলি আপাতত করাচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। দেখো বইয়ে দিয়ে দিচ্ছে, বলছে একটা সমীকরণ আছে, একমাত্রিক গতির সমীকরণ আছে, AC = UT প্লাস হাফ AT², ঠিক আছে। AC = UT প্লাস হাফ AT², ঠিক আছে, বোঝা গেছে। তো এস মানে হচ্ছে দূরত্ব, আমি এখানে লিখে দিচ্ছি, এস মানে হচ্ছে দৈর্ঘ্য বা দূরত্ব বলতে পারো, আচ্ছা বাই হয়ে যাচ্ছে এটা, বা দূরত্ব, বা আরেক নাম কি বললাম, দূরত্ব। এস মানে হচ্ছে দূরত্ব, সেটাকে দৈর্ঘ্য বলতে পারো। ইউ মানে কি, মানে বেগ। টিটা লিখলাম না, আচ্ছা লিখে দিচ্ছি, চলো টি একটা লিখে দিচ্ছি, সময়, ঠিক আছে। হাফ হচ্ছে কনস্ট্যান্ট, এটা আমি ইংলিশে লিখছি, বুঝে শুনে নাও, কনস্ট্যান্ট। এ হচ্ছে ত্বরণ, আবার টি সেটা হচ্ছে কী বললাম, সময়, ঠিক আছে। তো এই এসের মাত্রা কী হবে, দৈর্ঘ্যের মাত্রা কী হবে, যারা ক্লাস করেছে তারা জানো, বা যারা জানো এমনিতেই, এসের দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে এল। তো এইভাবে লিখবে, দেখো একটা করে লিখে দিচ্ছি, ধরো এসের মাত্রা হচ্ছে এল, কি বললাম, এস হচ্ছে দৈর্ঘ্যের মাত্রা এল, ঠিক আছে। ইউ মানে বেগ, বেগের মাত্রা হচ্ছে L T⁻⁻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  তারপর কি আছে, এর মাত্রা হচ্ছে L T⁻², আবার ধরো টি² আছে, তাহলে টি² মাত্রা কী হবে, মানে টি তো থাকলই, ঠিক আছে, তার সঙ্গে স্কোয়ার দিয়ে দাও, ব্যাস গল্প শেষ, ঠিক আছে। বা স্কোয়ারটা তুমি এখানে দিতে পারো, যেখানে খুশি দাও। তো দেখো তাহলে এবার কী করবো, ফার্স্ট লিখবে বাম দিকের মাত্রা, বাম দিকের মাত্রা, ঠিক আছে। তো বাম দিকের মাত্রা কী আছে, এস, তো এসের মাত্রা কী, এটা দেখতেই পাচ্ছি এল, হলো। তারপর লিখবে ডান দিকের মাত্রা, মানে বাম দিকের মাত্রার সঙ্গে ডান দিকের মাত্রা প্রমাণ করতে হবে, মানে সমান করতে হবে। যদি সমান হয় তাহলে ঠিক আছে, যদি সমান হয়ে যায় তাহলে সমীকরণটা ঠিক, আর যদি সমান না হয় তাহলে সমীকরণ ভুল। মানে কোন সমীকরণ, এই সমীকরণটা, এর মানে পরীক্ষার সমীকরণ দিয়ে দেবে, বলবে এইটা কি সমীকরণটা ঠিক, তখন তোমাকে সেটা মাত্রার সাহায্যে বিশ্লেষণ করে দেখতে হবে। ডান দিকের মাত্রা, ঠিক আছে। তো কী হবে দেখো, ডান দিকের মাত্রা ভালো করে বলে দিই, এবার ভালো করে বলছি সেটা শোনো। ফার্স্টে এই হাফ পার্ট নেবো, সেটা একটা, আর পুরো এই হাফ পার্টটা নেবো, হয়ে গেছে। ফার্স্টে এইটা নেবো, ফার্স্টে আমি কী নেবো, এইটা নেবো, তারপরে আবার এটা পরেরটা নিতে হবে, এই দুটো একসঙ্গে নেবো না, ফার্স্টে আমি এইটা নেবো, তারপর এই পার্টটা নেবো। তো ডান দিকের মাত্রা কী আছে, ইউ আর টি, ব্যাস ওইটুকুই নেবো। এবার ইউর মাত্রা কী দেখো বলে দিয়েছি, L T⁻, এটা -1, তো L T⁻⁻1, ঠিক আছে। আর টি এর মাত্রা কী, তো টি, তো এই দুটো গুণ করে এবার, L আর T⁻⁻1, মানে T⁻⁻1 আছে, আর এটা কী আছে, T⁻, কিছু নেই মানে কী আছে, কিছু নেই মানে T⁻+1 আছে, তো এই T⁻+1, তো এই +1 -1 কেটে যাবে, এটা টি, L T⁻⁻1, এটা L T⁻+1, T⁻⁻1 +1 কেটে গেল, তাহলে কী পড়লো, অ্যাকচুয়ালি এল পড়লে থাকলো। তাহলে মিললো, মিলেছে, বাঁ দিকের সঙ্গে ডান দিকটা মিললো, অবশ্যই মিলেছে। কিন্তু সেটা তো একটা পার্ট হলো, মানে এইটুকু পার্ট হলো, এবার এই পার্টটা তো করতে হবে, কিন্তু এইটুকু পার্টটা হলো, এবার এই পার্টটা তো করতে হবে, তাহলে এবং ওটাতে এবংটা লিখতে হবে, এবার এবং ওই পার্টটা করতে হবে কি, হাফ AT², তো হাফটা তো নেবো না, শুধু এ আর টি নেবো, তাহলে এর মাত্রা কত হবে, শুধু এ আর টি নেবো। তো এ কী বলেছি, এল, দেখো এল বলে দিচ্ছি, এ হচ্ছে L T⁻², L T⁻², ঠিক আছে। আর টি² মানে টি², ডাইরেক্ট লিখে দাও টি², ঠিক আছে। তো এবার করো, দেখো L T⁻², আর এখানে কী আছে, টি² মানে হচ্ছে +2, অ্যাকচুয়ালি কিছু নেই মানে +2, তো এই টি² কেটে গেল, মানে এই T⁻², আর T⁻+2 পুরোটা কাটলো, ঠিক আছে। কেটে দেখাবে না, আবার বলছি তোমরা এখন কেটে দেখাবে না, নিজে নিজে করবে, আমি তোমাদের বোঝার জন্য কেটে দেখাচ্ছি, ঠিক আছে, কিন্তু মুখে মুখে করবে, কাটবে না। তো কী হবে, অ্যাকচুয়ালি কী পড়ে থাকলো, এল পড়ে থাকলো, দেখো মিললো, এখানেও এল পড়ে থাকলো, এখানে পড়ে থাকলো, এখানে।
তুমি বলবে এল এল তো এল এল করে প্লাস এল বা 2l হয়ে যাচ্ছে বা এল স্কোয়ার হবে না, ওইসব কিচ্ছু হবে না। তোমাকে এই পার্টটাও এইটার সঙ্গে সমান হতে হবে, আর এই পার্টটা এটার সঙ্গে সমান হতে হবে। বুঝে গেছো? তাহলে দেখো এটাও সমান, এটাও সমান, এটাও সমান, এটাও সমান। তাহলে কী হবে? আমি এখানটা লিখছি, তোমরা লিখবে এখানটায়, আমার জায়গা নেই বলে আমি এখানটা লিখছি। তো লিখবে সমীকরণের ডান দিকের মাত্রা এল, তো লিখবে ডান দিকের মাত্রা ইজিক্যাল টু বাম দিকের মাত্রা, বা বাম দিক যেদিকে খুশি লিখো। তাহলে কী হবে? সমীকরণটা কী তাহলে? ঠিক না ভুল? সমীকরণটা আমি ছোটো করে লিখে দিচ্ছি ঠিক। ঠিক আছে, আমি ছোটো করে লিখলাম ডান দিকের মাত্রা বা ডান দিকের মাত্রা বাম দিকের মাত্রার সঙ্গে সেম বা সমান, তার সমীকরণটি আমি ছোটো করে লিখলাম, সমীকরণটি ঠিক। ঠিক আছে, বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, তো তোমাদের বইটা দেখবে, আমি দেখিয়ে দিচ্ছি। তো স্ক্রিনশট তুলে নাও, এটা এখান থেকে তোলো, স্ক্রিনশট তোলো। ঠিক আছে, ঠিক আছে, আশা করি স্ক্রিনশট তুলে নিয়েছো। ঠিক আছে, এবার আমি দেখিয়ে দিচ্ছি অঙ্কটা কোথা থেকে করে দেওয়া আছে। দেখো, এই দেখো, ওই যেটা আমি কী বললাম, আমি বইয়েরগুলি করাচ্ছি, তো এটাই হচ্ছে বইয়ের। ঠিক আছে, এবার এটা দেখো, এইটা হচ্ছে, এবার যতগুলো অঙ্ক করলে সব থেকে শক্ত হচ্ছে এটা। ঠিক আছে, মানে যতগুলো তিনটের মধ্যে এটা শক্ত হবে। শক্ত মানে শক্ত কিছু না, একটু ঝামেলা আছে। ঠিক আছে, 3 নম্বর কি বিভিন্ন ভৌত রাশির মধ্যে সম্পর্ক। এবার ঠিক আছে, তো আমাদের 3 নম্বর পার্ট কি? বিভিন্ন ভৌত রাশির মধ্যে সম্পর্ক। বিভিন্ন ভৌত রাশির মধ্যে সম্পর্ক। ঠিক আছে, তো দেখো কী করছি। তো আমরা একটা সমীকরণ দিয়ে দিয়েছি এরকম, আমি দেখিয়ে দিচ্ছি। একটা সমীকরণ দিয়ে দিয়েছে এরকম, টি ইজ ইকাল টু, আগে দেখিয়ে দিই তোমাকে। হ্যাঁ, সমীকরণটা দিয়ে দেবে না, তোমাকে নিজেকে করতে হবে। দেখো কী বলছে, এই যে এইটা দেখতে পাচ্ছ তো, তোমাদের নিজের বইয়ে দেখে নেবে। তবে আমি বলে দিচ্ছি, এবার একটা সমীকরণ বলে দেবে মুখে, সেটা তুমি নিজেকে প্রতিষ্ঠা করতে হবে। ঠিক আছে, আমি ক্যামেরা তুমি একটা আগে দিচ্ছি। দেখো বলছে, একটি ছোট ভারী পিণ্ডকে একটি নগণ্য ভরের অপসার্য সুতো দিয়ে দৃঢ় কোনো আলম্ব বিন্দু থেকে ঝোলালে সরল দোলক তৈরি করা হয়। একটি সম্পূর্ণ দোলনের জন্য যে সময় লাগে সেটি হলো দোলনকালটি। প্রাথমিকভাবে ধরে নেওয়া যায় যে পিণ্ডের ভর এম, দৈর্ঘ্যের দোলকের দৈর্ঘ্য এল, অভিকর্ষ ত্বরণ জি, এই 3টি রাশির উপর দোলনকাল নির্ভর করে। ঠিক আছে, তাহলে এবার সমীকরণ তোমাকে প্রতিষ্ঠা করতে হবে। ঠিক আছে, বুঝে গেছো কীভাবে প্রতিষ্ঠা করতে হবে? দেখো আমি করে দিচ্ছি, এটা একটু স্পিডে করবো। ঠিক আছে, তো তোমার ক্লাসটা তাড়াতাড়ি এগোবে। দেখো কী বলছে, এটা সমান তোমার ফার্স্ট, এটা ধরো ভ্যারিজেস দিলাম, ভ্যারিজেস। ঠিক আছে, টি ফার্স্ট, এটা হচ্ছে দোলনকাল টি। আচ্ছা, এটা লিখে দিচ্ছি, চলো। দোলনকাল কার কাছ থেকে সমান বলছে? বা এম মানে পিণ্ডের ভর। ঠিক আছে, আর কার সঙ্গে সমান বলেছে? দৈর্ঘ্য। এটা কি ধরো, এটা ভর, আর এটা দৈর্ঘ্য। কার? দোলনকালের দৈর্ঘ্য। এটা বুঝে নিও, দোলনকালের দৈর্ঘ্য। এটা কালিটা একটু জড়িয়ে গেল, দৈর্ঘ্য। আর এটা কী বলেছে? অভিকর্ষ ত্বরণ। এটা কি? অভিকর্ষজ ত্বরণ। ঠিক আছে, যেমন লিখবে। ঠিক আছে, বুঝে গেছো? কিন্তু এটা এমনি এমনি লিখতে পারবে না, তো এর মাথায় দেবে, এর মাথায় একটা অন্য কিছু ওই আগেরটার মতনই এ বি সি ওরকম টাইপের দেবে। আমি এ বি সি তোমাদের বইয়ে যেটা দিয়েছে সেটা আগে দিলে তোমাদের সুবিধা হবে। দেখো ব্যাপারটা হচ্ছে, এইখানে যা থাকবে এম এল জি আছে, তো টি আছে, এইগুলো বাদ দিয়ে অন্য কিছু দাও। এ বি সি দিতে পারো তোমরা, এ বি সিও দিতে পারো, বা এক্স ওয়াই জেড যা খুশি দিতে পারো। আমি কি বললাম, এই যেগুলো আছে 4টে বাদ দিয়ে অন্য কিছু দেবে। আমি এক্স ওয়াই জেড দিলাম, এক্স ওয়াই জেড। ঠিক আছে, আচ্ছা এটা পরের লাইনে দেবো, ছাড়ো, এটা পরের লাইনে দেবো। তো এটাকে সমান করবো, এটা তো ভ্যারিজেস আছে, মানে সমানুপাতি আছে, সমান করো। সমান করতে গেলে কী করতে হবে? এটা লিখবে টি ইজ ইকাল টু, এটা কে কনস্ট্যান্ট দেবে, কেটা কি? এটা কনস্ট্যান্ট, কে ইন্টু এম এল জি। এবার এর মাথায় দাও, এর মাথায় দাও এক্স, এর মাথায় দাও ওয়াই, এর মাথায় দাও জেড। ব্যাস, এবার আমাকে সমীকরণটা প্রতিষ্ঠা করতে হবে। আগেরটা ছিল সমীকরণটা ঠিক কিনা ভুল, বা একটা সমীকরণের চেঞ্জ করো, কিন্তু এটা সমীকরণটাই প্রতিষ্ঠা করতে হবে। মানে আমার উদ্দেশ্য হচ্ছে এক্স ওয়াই জেড এর মান বার করা, ব্যাস। এবার সে আগের মতনই কোনটার কি মাত্রা সেটা জানতে হবে। তো এখানে টি মানে কি বললাম? সময়কাল। দোলনের সময়কাল কী হবে? টি এর মাত্রা কী হবে? টি এর তো একটাই মাত্রা হয়, আবার কি?
টি এর মাত্রা তো টি হয়, আর কিছু করার নেই। কে এর কোনো হবে না, কে এর মাত্রা হবে না, কে হচ্ছে কনস্ট্যান্ট। তারপর এম এর মাত্রা, এম মানে কি ভর, এম মানে ভর, ভরের মাত্রা কি ক্যাপিটাল এম, বোঝা গেছে। তারপর হচ্ছে দৈর্ঘ্য মাত্রা এল, এল এর মাত্রা কী হবে, দৈর্ঘ্য মাত্রাতে এল। আর জি, জি মানে হচ্ছে অভিকর্ষ ত্বরণ, জি মানে হচ্ছে অভিকর্ষ ত্বরণ, ত্বরণ তো কী হবে এল টি টু দি পাওয়ার -2, বোঝা গেছে। আবার বলে দিচ্ছি, টি এর মাত্রা তো টি হবে ত্বরণকাল, এম মানে ভর, ভরের মাত্রা তো সিম্পল এমই হবে, দৈর্ঘ্যের মাত্রা এলই হবে, এল হবে। আর জি, জি মানে অভিকর্ষ ত্বরণ, এটা লিখে দিচ্ছি অভিকর্ষজ ত্বরণ, তাহলে কি তার মাত্রা ত্বরণ, ত্বরণের মাত্রা কি এল টি টু দি পাওয়ার -2, ঠিক আছে। চলো এবার কী করবো দেখো, ওই আগেরটা মতনই সেম। তো এই দিকের মাত্রা ওই দিকের মাত্রা সমান করবো, এদিকে মাত্রা ওই দিকের মাত্রা সমান করবো, লিখবে টি ইজ ইকাল টু, ঠিক আছে, ওই সমীকরণটা লেখো এখানটা, এই সমীকরণটা লেখো, টি ইজ ইকাল টু কে ইন্টু এম টু দি পাওয়ার এক্স, এল টু দি পাওয়ার ওয়াই, জি টু দি পাওয়ার তোমার কি জেড, ঠিক আছে। তো এবার লিখবে টি এর মাত্রা লেখো, এই মাত্রাগুলো এখানে বসাও। তো টি এর মাত্রা টি, কে এর তো কোনো মাত্রা হবে না, কে কনস্ট্যান্ট, ঠিক আছে। আচ্ছা কেটা এখন করবো না আমরা, কেটা এখন বাদ দাও, কেটা আমরা লাস্টে বসাবো, এটাকে আমরা কী করবো লাস্টে বসাবো, ঠিক আছে, এটাকে আমরা লাস্টে বসাবো। তো এম এর মাত্রা কী হবে এম, ঠিক আছে, এল এর মাত্রা কি এল, জি এর মাত্রা এল টু দি পাওয়ার -2। আমি কালিটাকে চেঞ্জ করছি, কালিটা আমার শেষ হয়ে যাচ্ছে, কালিটাকে আমি চেঞ্জ করছি, ঠিক আছে, অন্য কালি ইউজ করছি। দেখো এবার দেখো মাত্রা কীভাবে হয়, মাত্রা নর্মালি মাত্রা কেমন দেখতে হয়, নর্মাল মাত্রা এখন দেখতে হয় এম এল আর টি থাকবে, নর্মাল মাত্রা এখন দেখতে হয়। তো এই যে টিটা দেখো, এটা তো শুধু টি আছে, আর টি এর মাথায় কিছু নেই মানে কী আছে, আচ্ছা কিছু নেই মানে কী আছে, কিছু নেই মানে +1 আছে। এটা কী আছে, কিছু নেই মানে এটাও +1 আছে, এটা কিছু নেই মানে +1 আছে, এই এলটার মাথায় কিছু নেই মানে +1 আছে, আর এর মাথায় তো দেখতে পাচ্ছ -2, ঠিক আছে। তো এরকমভাবে এই সূত্রটা দিয়ে এখানে লিখবো, কীভাবে লিখবো দেখো, মানে আমি বলতে চাইছি এমও লিখবো, এই টি এর মাত্রাটাই লিখবো, এমও লিখবো, এরও লিখবো, টিও লিখবো, কিন্তু টি এর মাথায় কী দিয়ে দিচ্ছে, টি এর মাথায় একটা আছে +1, বাকিগুলো তো এখানে, এইটা কি এমএল আছে নেই তো, তার মানে নেই মানে এটা 0, এখানে শুধু টি আছে। তো যেমন ধরো এইটা, এখানে টি নেই, এখানে এলও নেই, এইটাই এমও নেই টিও নেই, সেরকম এইটাই কী আছে শুধু টি আছে, তার টি এর মাথায় +1, যেটা থাকবে সেটা, এর মাথায় যা থাকবে সেটা লিখবো, মানে টিটা লিখবো, আর বাকি যেগুলো নেই সেগুলো আমাকে লিখতে হবে, কিন্তু তার মাথায় দেখিয়ে দিতে হবে যে 0 0 0 0, ঠিক আছে, বোঝা গেছে। আর এগুলো ব্যাকেট ফ্যাকেট দেওয়ার আর দরকার নেই এখন। তো এটাকে সমান দাও, তো এম, এটাও সেম কাজ করবো, এম, ঠিক আছে, এল টি এরকম করবো। কী 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 আছে এখানে অ্যাকচুয়ালি, এখানে এম এর মাথায় একমাত্র +1 আছে, তাহলে বাকিগুলো কী হবে 0 0, ঠিক আছে, বোঝা গেছে। এইভাবে যেমন যেমন দেখে দেখে লিখবো আর কি, বুঝতে পেরেছো। তারপর এলটা ধরো, এখানে এলটা, এখানে এলটা, ও সরি আমি ব্যাকেট দেবো না। তো এটাও সেম এম এল টি, এখানে কিসের মাথায় +1 আছে, এলটার মাথায় +1 আছে খালি, বাকিগুলো 0 0, ঠিক আছে। লাস্টেরটা এল, এম এম দিয়ে লিখতে হবে, এম এল টি টু দি পাওয়ার -2 আছে, আর এল এর মাথায় আছে +1, আর এটা 0, এরকমভাবে থাকবে, ঠিক আছে। আমি এটা বোঝালাম, অ্যাকচুয়ালি আমি লিখবো, আমি বলে দিচ্ছি। এবার যেটা আমি লিখবো ভালো করে শোনো নাও, যেটা আমি লিখবো সেটা হচ্ছে এই লাইনটা তোমরা লিখবে না, আমি এটা বোঝালাম, মনে থাকবে, এই লাইনটা তোমরা লিখবে না, তোমরা লিখবে ডাইরেক্ট পরের লাইনটা লিখবে, এই লাইনটা লিখবে। এবার এটা আমি বোঝালাম, তোমরা ডাইরেক্ট এখান থেকে লিখবে এম এল টি, মানে তোমাকে টি এর পার্টটা লিখতেই হবে, +1 0 0, টি এর পার্টটা লিখতে হবে, এইগুলো কিন্তু লিখবে না, এগুলো ডাইরেক্ট মুখস্থ রাখবে, মুখস্থ নয়, মানে যেমন হচ্ছে তেমন। দেখো এখানে কি আছে, এম টু দি পাওয়ার +1, আচ্ছা এখানে এইটা বস্তা ভুলে গেছি, দেখো এখানে এক্স দেবে, এটা পাওয়ার আছে না, এই যে এক্স ওয়াই জেড, এখানে ওয়াই এখানে জেড। তো এবার দেখো এম টু দি পাওয়ার +1 সেটাকে হোল করো, তার মাথায় এক্স হলো, তারপর কি আছে এল টু দি পাওয়ার +1, তার মাথায় কি আছে ওয়াই, তারপরে কি এল টি টু দি পাওয়ার -2, তার মাথায় কি আছে প্লাস জেড, নয় শুধু জেড, ঠিক আছে। এক্স ওয়াই জেডের কোনো প্লাস প্লাস হয় না, শুধু জেড হবে, এক্স ওয়াই জেড শুধু জেড হবে, মানে শুধু প্লাস প্লাস মাইনাস আসবে না কিছু। তো এবার দেখো কী করছি, আচ্ছা অন্য কালে ইউজ করবো, এটা করছি তাহলে। তো দেখো এখানে এইটাকে যেমন আছে তেমনই রাখো, M0 L0, এটা করতে হবে কিন্তু M0 L0 এটা লিখতে হবে এই পার্টটাই, +1, আর এইটা ভালো করে দেখো, এই +1টা এক্সের সঙ্গে গুণ হবে, এই +1টা এক্সের সঙ্গে গুণ হবে, তাহলে কী হবে এম তো এমই থাকবে, আর +1টা এক্সের সঙ্গে গুণ হয়ে যাবে প্লাস এক্স কিন্তু লিখবে এবার, এতক্ষণ লিখবে না, এখানে প্লাস এক্স লিখবে, ঠিক আছে, মনে থাকে জানো, কাজ শেষ, এখানটা কাজ শেষ। এবার এইটা এলটা কী আছে এল, আর +1 আর ওয়াই গুণ হবে, কী হবে তাহলে +y, তারপর এইটা এল তো এলই থাকলো, টি টু দি পাওয়ার -2, তাহলে -2 ইন্টু 2z, কিন্তু এখানে +1 ছিল, কিছু নেই মানে তো +1, এই তো এটা কিছু নেই মানে তো +1, তাহলে এখানেও কি আসবে +z, বুঝা গেছে। এটা হচ্ছে গন্ডগোল কেস,
এটা কি ভালো করে মনে, এখানে তোমরা ভুলে যাবে, ঠিক আছে। আবার বলে দিচ্ছি, দেখো এম এর মাথায় +1 ছিল, এক্স গুণ করে দিলাম প্লাস এক্স, এল এর মাথায় ছিল +1 ওয়াই প্লাস ওয়াই, এইখানে দেখো এল টি টু দি পাওয়ার -2, তার টি টু দি পাওয়ার -2টা মাইনাস জেড হয়ে গেলো, -2z, ঠিক আছে। কিন্তু এল এর মাথায় তো +1 ছিল, কিছু মানে তো +1, কিছু নেই মানে তো +1, কিছু নেই মানে তো +1, তো সেই জন্য এল এর মাথায় +z ছিল। সবগুলি তো হচ্ছে, এটা তো ব্র্যাকেটের মধ্যেই আছে, আর এটা তো ব্র্যাকেটের বাইরে পাওয়ারটা আছে, তো পাওয়ারটা দুটো কি তো গুণ করবে, ঠিক আছে, সেই জন্য +z। এবার কী কী হলো অ্যাকচুয়ালি দেখো, এই পার্টটা সেম টু সেম লেখো, m0 l0 টি টু দি পাওয়ার +1, ঠিক আছে। এই পার্টটা দেখো, এখানে কি আছে +x, আর এম কোথাও আছে দেখো তো, খোঁজো এম কোথাও আছে, নেই এম কোথাও আর নেই, ওটা বাদ দাও। এল দেখো এখানে আছে +y, আর এল কোথাও আছে, আর এল কোথাও আছে, হ্যাঁ তো অবশ্যই আছে, এখানে +z আছে, তাহলে এখানে প্লাস আছে, নাম লেখো পাশাপাশি, এগুলো পাশাপাশি করে দাও, +z, ঠিক আছে। আর কি আছে, টি কোথাও আছে, টি একটাই আছে মাত্র, টু টু দি পাওয়ার -2z, ঠিক আছে, -2z। তো এইটাকে আবার লেখো m0, দেখতে পাচ্ছ তো, m0 l0 t+1, যদি কেউ এই লাইনটা না করে পুরো ডাইরেক্ট করতে পারো করবে, তো m টু দি পাওয়ার কী হবে +x, l টু দি দেখো এই দুটো প্লাস প্লাস পাশাপাশি আছে তো যোগ হয়ে যাবে, +y +z, ঠিক আছে। আর টি টু দি পাওয়ার -2z, বোঝা গেছে। মানে এই লাইনটা থেকে যদি কেউ এই লাইনটা থেকে ডাইরেক্ট এই লাইনটা করে কোনো অসুবিধা নেই, এই লাইনটা থেকে ডাইরেক্ট এই লাইনটাকে আমি এই লাইনটা তোমাদের জন্য ভেঙে দেখালাম, এই দুটো প্লাস করবে এ করবে, তো তোমরা যেমন খুশি করে করতে পারো, ঠিক আছে। তাহলে কী বললাম, এখানে +x, এখানে +y +z, এখানে টি টু দি পাওয়ার -2z, ঠিক আছে। এবার দেখো, এবার কী করতে হবে বলে দিচ্ছি, এই দেখো এখানে m টু দি পাওয়ার 0 আছে, তো মানে m এর সঙ্গে একবার m এর তুলনা করবো, একবার l এর সঙ্গে একবার l এর তুলনা করবো, একবার t এর সঙ্গে t এর তুলনা করবো, বোঝা গেছে। নেক্সট পেজে করতে হবে, এবার এটাকে নেক্সট পেজে করতে হবে, নেক্সট পেজে নিয়ে যাচ্ছি। দেখো তাহলে নেক্সট পেজে কী হবে আমি করে দিচ্ছি, তাহলে আমি ওই লাইনটা আবার লিখছি, কী আমার কী বেরোলো অ্যাকচুয়ালি, আমার বেরোলো m0 l0 টি টু দি পাওয়ার +1, আর এখানে কী বেরিয়েছে m টু দি পাওয়ার +x, l টু দি পাওয়ার +y +z, আর কী বেরোলো টি টু দি পাওয়ার -2z, ঠিক আছে। তাহলে করো এবার, আমি কী বললাম, এম এর সঙ্গে এম এর তুলনা, এই যে এম এর সঙ্গে এম এর তুলনা করবো, তারপর জেড এল এর সঙ্গে এল এর তুলনা হবে, তারপর জেড টি এর সঙ্গে টি এর তুলনা হবে, ঠিক আছে, বোঝা গেছে। তো লিখবে, তোমাদের এটা লিখতে হবে এখানে যে এই সমীকরণটির, এরকমভাবে লিখতে পারো, এই সমীকরণটির বিভিন্ন মাত্রা তুলনা করে পাই, বিভিন্ন মাত্রা তুলনা করে পাই, তুলনা করতে হবে, বললাম তুলনা করতে হবে, তুলনা করে পাই। এটা না লিখলে দেখো, এগুলো তোমাদের এমসিকিউ করো তো নিজের মতো করবে, ঠিক আছে। তুমি আমি বলে দিলাম তুলনা করে পাই, লিখবে দেখো, তাহলে এম এর মাথায় কী আছে 0, আর এইদিকে পাচ্ছে এম এর মাথায় +x, তো এখানে এম এর মাথায় 0, এখানে +x, তাহলে এম তো উঠে যাবে না, তাহলে 0 সমান কী হবে +x/x, তাহলে x এর মান কত বেরোলো 0, বোঝা গেছে। এটা বুঝতে পেরেছো, এটা যদি বুঝতে পারো তাহলে সবগুলো বুঝতে পারবে। এবার এটা যদি বুঝতে পারো তাহলে বাকিগুলো বুঝতে পারবে, বোঝা গেছে। কী করলাম, যে এম এর মাত্রা শুধু এম এর সঙ্গে এইদিকে বাঁ দিকের এম এর সঙ্গে ডান দিকের এম তুলনা করছি, তো ডান দিকে যদি এখানে অনেকবার এম থাকতো অনেকবার লিখতো, তো এখানে একবারই এম আছে, তাহলে m0, আর এখানে m টু দি পাওয়ার +x, তাহলে এম তো উঠে যাবে, বুঝি আমরা এটা তো জানোই, না জানলেও বুঝে নাও। এখানে যদি এর পাওয়ার এদের বেসগুলো যদি সেম, বেস মানে নিচে যেটা আছে নিচেগুলো সেম, তো এটা উঠে গেল, তাই m0 = +x/x, x = 0। তো এলটা তুলনা করে এবার, দেখো এলে আমরা লাইনটা দেবে, তো লিখবে এল এর মাথায় কী আছে, অন্য কালটি ইউজ করছি, এল এর মাথায় দেখো এইদিকে 0 আছে, হ্যাঁ 0, আর এদিকে কী আছে এল এর মাথায় এইদিকে হচ্ছে +y +z, তাহলে 0 সমান বেস মিলে গেল, তাহলে 0 সমান y +z বলতে পারো। কিন্তু এখানে তো দুটো মান বেরিয়ে যাচ্ছে, তাহলে কি একটা মান বেরোবে না, এটা এখন বাদ থাক, মানে বাদ থাক না, এটা এখানে কত থাক, পরেরটা দেখো। আচ্ছা আমি 3টে কালি ইউজ করছি তোমার সুবিধার জন্য, তাহলে দেখো এবার এই টিটা নেবো, টি এর মাথায় কী আছে +1, আর এইদিকে টি এর মাথায় কী আছে -2z, তাহলে টি তো উঠে যাবে বুঝতেই পারছো, তাহলে +1 বা এমনি 1ও লিখতে পারো -2z, তাহলে অ্যাকচুয়ালি জেড সমান কত বেরোবে, জেড সমান বেরোবে কত -1/2, ঠিক আছে। জেড সমান কত বেরোলো -1/2, তো এই জেড সমান -1/2 বেরোলো, সেটা এখানে বসিয়ে দাও, এক্স সমান তো পেয়ে গেছি, জেড সমানও পেয়ে গেলাম, অ্যাকচুয়ালি পাইনি ওয়াইটা, তাহলে ওয়াইটা এখানে বসাও, মানে ওয়াইয়ের জায়গায় এই জেডের জায়গায় এখানে বসাও, তাহলে 0 তো 0ই থাকলো। দেখো তোমার এখানে যতটা বেরোচ্ছে ততটাই করবে, তারপর এখান থেকে নিয়ে এসে ওখানে করবে, যদি এখানে আগেই বেরিয়ে যায় আর কিছু করার দরকার নেই, তারপর এটা করবে, ঠিক আছে, বুঝে গেছো। তো ওয়াই আর জেড সমান কী বেরিয়েছিল -1/2, তো -1/2 আর +1 গুণ করলে -1/2ই হবে, তো ওয়াই ইজিক্যাল টু কী হবে, ওয়াই ইজিক্যাল টু হবে +1/2, বুঝে গেছো, ওয়াই ইজিক্যাল টু তাহলে কী হবে +1/2, বোঝা গেছে। তাহলে দেখো এক্স সমান কত পেলো 0, জেড সমান পেলো -1/2, ওয়াই সমান পেলো +1/2, ঠিক আছে। এবার মাত্রাটা মনে পড়ছে কী ছিল, সমীকরণটা কী ছিল মনে পড়ছে, সমীকরণটা ছিল এরকম, একটু ওয়েট করে আমি কালিটা চেঞ্জ করছি। তো সমীকরণটা ছিল আমার এরকম, সমীকরণটা কী ছিল মনে পড়ছে, এই দেখো টি ইজিক্যাল টু কী ছিল মনে পড়ছে, কে ইন্টু
এম, এল, জি, তার মাথায় এক্স, তার মাথায় ওয়াই, তার মাথায় জেড। তা লেখো কে ইন্টু কে, তো কেই থাকবে, কে এর কোনো কে তো কনস্ট্যান্ট। তো এম এর মাথায় এম এর ভ্যালু কত বেরিয়েছে, মানে এম এর মাথায় এক্স, এম এর মাথায় এক্স, এক্স এর ভ্যালু কত বেরিয়েছে 0, এক্স এর ভ্যালু কত বেরিয়েছে 0, ঠিক আছে। আর এল, এল সরি এল, এবার এল এর মাথায় কী আছে ওয়াই, ওয়াই ভ্যালু কত বেরোলো +1/2, ঠিক আছে। তারপর জি, জি এর ভ্যালু কত বেরোলো, মানে জি এর ভ্যালু, জি এর মাথায় জেড, তার জেড এর ভ্যালু কত বেরিয়েছে, এই তো -1/2, বুঝে গেছে। এবার দেখো বলে দিই, টি সমান কে, কেই থাকলো ইন্টু, ভালো করে বুঝবে, এম এর মান 0, কোনো কিছু মাথায় 0 মানে সেটা 1 হয়ে যায়, কোনো কিছু মাথায় যদি এরকম 1 থাকে না, 0 থাকে, সেটা 1 হয়ে যায় পুরোটা, তাহলে এমটা পুরোটা উঠে যাবে। তাহলে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে L⁻², হাফ মানে কি, সেটা রুট, বোঝা গেছে। আমি এখানে লিখে দিচ্ছি, কোনো কিছুর মাথায় যদি এরকম একটা থাকে, সেটা যদি রুট 0 থাকে সেটা হচ্ছে 1, কোনো কিছু যদি রুট, যদি কোনো হাফ থাকে, কোনো কিছুর মাথায়, এটা স্টার দিয়ে দেখাচ্ছি, কোনো কিছুর মাথায় যদি হাফ থাকে তো সেটা কী যাবে রুট, আর কোনো কিছুর মাথায় যদি -1/2 থাকে তো সেটা যাবে 1/√, বোঝা গেছে, সেটা হয়ে যাবে 1/√, এটা মনে রাখবে। কোনো কিছুর মধ্যে 0 থাকলে সেটা হচ্ছে 1, কোনো কিছুর মধ্যে হাফ থাকলে সেটা হবে √2, সরি 2 লিখবো কেন, সেটা হবে রুট, আর কোনো কিছু -1/2 থাকলে সেটা 1/√। তাহলে কী হবে, দেখো এলটার মধ্যে আছে হাফ, সেটা রুট হলো, আর জি এর মধ্যে কী আছে -1/2, তাহলে কী হবে 1/√g। তো এটা একবার কী লিখবো, দেখো টি কেটা এখানে কনস্ট্যান্ট, কেটাকে আমরা তুলে দেবো, আর কেটা এখন আপনার পরে তুলবো, থাক, তো কেটা এখন থাক, তো এলটা তো রুট, আর নিচে কী হবে √g। তো এটা যদি আরও একটু মডিফাই করে লিখি, তাহলে কে ইন্টু পুরোটা হোল রুট দিলে এলটা উপরে থাকলো, জিটা নিচে থাকলো, এম উঠে গেছে, বুঝে গেছে। এটা হচ্ছে আমাদের সমীকরণ প্রতিষ্ঠা হয়ে গেল, এটা হলো আমার কি সমীকরণ প্রতিষ্ঠা হয়ে গেল, ঠিক আছে। আর এখানে কি কে এর মান নির্ণয় করা যায় না, ঠিক আছে। তুমি এরকম লিখতে পারো, তাহলে টি ইজিক্যাল টু কেটা যদি তুলে দাও, তাহলে টি ইজিক্যাল টু লিখলাম না, ইজিক্যাল টুর জন্যই আমি কেটা নিয়ে এসেছিলাম, টি ইজিক্যাল টু টি ভ্যারিজেস √L/g, এটা একটা সমীকরণ। এটা লিখতে পারো, এটা ওই অপশানে যেটা থাকবে এটা লিখতে পারো, অপশানে যদি এটা থাকে এটা লিখবে, আর যদি অপশানে এটা থাকে তাহলে এটা লিখবে, ঠিক আছে, বোঝা গেছে। তো স্ক্রিনশট তুলে নাও, আমি দেখিয়ে দিচ্ছি, ওয়েট করো, আমি কালিটা চেঞ্জ করে নিই। দেখো এইগুলো অঙ্ক করতে একটা সময় লাগলো, ঠিক আছে, তো এরপর একটু তাড়াতাড়ি হবে। দেখো স্ক্রিনশট তোলো, এখান থেকে বিভিন্ন ভৌত রাশির মধ্যে সম্পর্ক এইভাবে করবে, ঠিক আছে, আমি বলে দিয়েছি, ঠিক আছে। স্ক্রিনশট তুলে নিচ্ছ আশা করি, এদিকটা স্ক্রিনশট তুলে নাও, ঠিক আছে, আশা করি স্ক্রিনশট তুলে নিচ্ছ, ঠিক আছে। এখানে কিন্তু বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো হয়ে গেল, পাতা শেষ হয়ে গেছে, অন্য পেজ তোমরা দেখে নেবো, তোমাকে দেখিয়ে দিই একবার। এই দেখো এটা আমরা করেছিলাম, এই সমীকরণটা ছিল, দেখতেই পাচ্ছ এই সমীকরণটা, ঠিক আছে। দেখো আমার ভ্যালু ঠিক আছে নাকি দেখে নাও, এই দেখো সমীকরণ মিলেছে আমার, টি ইজিক্যাল টু √L/g, ঠিক আছে, দেখতে পাচ্ছ টি ইজিক্যাল টু √L/g, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে। তো চলো নেক্সট কী আছে দেখে নিই। দেখো নেক্সট এবার বলে দিই তোমাদেরকে, এগুলো আমি একটা শিখিয়ে দিচ্ছি, একটা যদি প্রত্যেকটা করে দিই তাহলে কী হবে, সিলেবাস শেষ হবে না, ঠিক আছে। তো দেখো এখানে করে দিয়ে আছে, এগুলো তো করেই দেওয়া আছে, ঠিক আছে। এটা সীমান্ত টানে, দেখো টি এর সম্পর্ক, মানে বেগ বার করতে হবে, এই বেগ দিয়ে সূত্র বার করবে, দেখো লাস্টে বেগের সূত্র দিয়ে এই সমীকরণটা বেরোলো, ঠিক আছে। তারপর দেখো টানের সূত্র, ওই যে টি দিয়ে বেরোচ্ছে, এই সমীকরণটা বেরোবে লাস্টে, এটা ঠিক আছে, এটা করবে। তারপর সীমান্ত বেগ, এটাও বেগ দিচ্ছে, ঠিক আছে, এই দেখো বেগ, এটা স্টোকসের সূত্র অ্যাকচুয়ালি, ঠিক আছে। তো এইভাবে করবে, তাহলে এগুলো নিজেরা করবে। এবার আমি চলে যাচ্ছি এখানে, দেখো এখানে দেখো এটা করে দিচ্ছি, এক ডাইন, আমি এটা বলে দিচ্ছি, যেহেতু আমি একটা করলাম, কোনটা করলাম, যে এক ডাইনে চেঞ্জ করো, আর ডাইন আছে সিজিএসে এসআই নিয়ে যেতে বলছে, নিউটনে প্রকাশ করতে বলছে, ঠিক আছে। দেখো সেম জিনিস একটু আমি করেছি, আমি দেখি দাঁড়াও দেখিয়ে দিচ্ছি, এই অঙ্কটা সেম জিনিস, এই যে এইভাবে করবে, এইভাবে, ঠিক আছে, এইভাবে দেখে নাও, এই দেখো পুরো সূত্র ডাইরেক্ট তুলে দিয়েছে, দেখতে পাচ্ছ সূত্র ডাইরেক্ট তুলে দিয়েছে। তাহলে দেখো ওপরে দেখেছো 1 কেজি, ওইটাই হবে 1 কেজি, 1 মিটার, 1 সেমি, 1 সেকেন্ড তার হবে। এবার দেখো এখানে কী দিয়েছে, ডাইন, ডাইন মানে হচ্ছে কিসের একক, ডাইন মানে দেখো এখানে লিখে দিয়েছে, ডাইন মানে হচ্ছে বলের একক। তো বলের মাত্রা কি, বলের মাত্রা হচ্ছে mL/2T⁻², এটা হচ্ছে বলের একক, এটা তোমাকে জানতে হবে, ঠিক আছে। mL/2T⁻², সেটা তোমাকে জানতে হবে। দেখো এই জানাটা কত সঙ্গে লাস্টে এর সঙ্গে মিলিয়ে দিচ্ছে, দেখো এম এর মাথায় কিছু নেই মানে +1, দেখো 1 কেজির মাথায় +1, এল এর মাথায় কিছু নেই মানে +1, দেখো এটা মানে +1, আর T⁻², দেখো এখানে -2 দিয়ে লাস্টে গুণ করা আছে, এই দেখো -2 দিয়ে এখানে গুণ করা আছে,
পাওয়ারে, ঠিক আছে? কেন ml2 × 10⁻², এই জন্য, ঠিক আছে? যারা আমার অঙ্কটা করেছে তারা বুঝতে পারবে এটা। দেখো 1 নিউটন সমান 10⁵ ডাইন। বোঝা গেছে আশা করি? তো চলো এবার নেক্সট, এটা মাত্রা বার করা আমি আগে ক্লাসে শিখিয়ে দিচ্ছি মাত্রা কীভাবে বার করতে হয়, ঠিক আছে? আর এইটা দেখো, এই দেখো সমীকরণ প্রতিষ্ঠা করতে দিয়েছে, এই মাত্র যেটা করালাম, এইটা নয়, যেটা সমীকরণ প্রতিষ্ঠা করতে দিয়েছে এই মাত্র, যে এক্স ওয়াই জেড এর মান বার করতে হবে, আর লাস্টে এইভাবে করতে হবে। এই দেখো এক্স ওয়াই জেড, এই দেখো এখান থেকে কত হচ্ছে, দেখো জেড এর মান বেরিয়েছে, ঠিক আছে? এই দেখো এক্স এর মান বেরিয়েছে, এই দেখো ওয়াই এর মান বার করেছে, ঠিক আছে? সরি, ওয়াই এর মান বার হয়েছে এখানে, হলো লাস্টে সমীকরণটা প্রতিষ্ঠা করে দিয়েছে, ঠিক আছে? দেখতে পাচ্ছ, দেখো এক্স এর মান -3 1/3, দেখো এক্স এর মান 1/3, জেড এর মান -2/3 -2/3, আর এটা ওয়াই এর মান হচ্ছে 10/3 আর 10/3, ঠিক আছে? একটা পারলেই সবগুলো পেরে যাবে। ঠিক আছে? এইগুলো করে আমি সময় নষ্ট করছি না, ঠিক আছে? অনেকেই বলবে এগুলো করে দিচ্ছি না, কিন্তু এগুলো করলে কি আমার সময় নষ্ট করতো? আমি একটা শিখিয়ে দিলাম, আমি তো সবগুলো একটা করে শিখিয়ে দিলাম, এগুলো তো করেও দেওয়া আছে আবার, এগুলো তুমি নিজেকেই করতে হবে। আচ্ছা এখানে, আচ্ছা এই কোশ্চেনগুলো একটু বলে দিই যদি, প্রচণ্ড গরম, ঠিক আছে? ঘাম পড়ে বই ভিজে যাচ্ছে। এগুলো আমি বলে দিই, এগুলো ডাইরেক্ট মুখস্থ রাখবে, ঠিক আছে? মানে 1 নিউটন, এগুলো এখন এমসিকিউ দিয়েছে, এই এমসিকিউটা এই অঙ্কটা, কিন্তু তবে এখানে এমসিকিউ দিয়েছে, এই এমসিকিউটা এই অঙ্কটা, যে 1 নিউটন, দেখো 1 নিউটন 10⁵, এটা ডাইরেক্ট মুখস্থ, 1 নিউটন সমান 10⁵ ডাইন। 1 জুল এদেরটাই করলাম আমি 10⁷ আর্গ, ঠিক আছে? এটা শুধু মনে রাখবো 1 হর্স পাওয়ার সমান হচ্ছে 746 ওয়াট, মনে রাখবে 1 হর্স পাওয়ার সমান 746 ওয়াট, ঠিক আছে? তো এগুলো একদম পাস পেরে যাবে, এমসিকিউ করে দেওয়া আছে, ঠিক আছে? এবার আমি এখানে চলে যাচ্ছি, সেটা আবার দেখে নাও। দেখো এবার আমার যেটা আসবে দৈর্ঘ্য ভর সময়, এর পরিমাপ কীভাবে করতে হয়। দৈর্ঘ্য ভর তো সবাই জানি, দৈর্ঘ্য মাপতে হয় ভর মাপতে সময় দিয়ে, স্প্রিং তোলা যন্ত্র, ঠিক আছে? তো ফার্স্ট আছে দৈর্ঘ্য, নর্মাল দৈর্ঘ্য আমরা কী দিয়ে মাপি? সাধারণ স্কেল দিয়ে, এই সাধারণ স্কেল এটা। এবার যেটা আসবে আমাদের ভার্নিয়ার স্কেল, এই ভার্নিয়ার স্কেলটা কী জিনিস আমি বলে দিচ্ছি একবার। দেখো এগুলো তোমাদের প্র্যাকটিক্যালে থাকবে, প্র্যাকটিক্যালে ল্যাবে থাকবে, ল্যাবে, ঠিক আছে? পরীক্ষায় কী থাকবে? পরীক্ষা হয়তো একটা এমসিকিউ থাকতে পারে, পরীক্ষায় কী থাকবে? একটা এমসিকিউ থাকতে পারে, ঠিক আছে? সেই এমসিকিউটা কেমন আসবে আমি বলে দিচ্ছি। দেখো ভার্নিয়ার স্কেলের ছবিটা আবার ভালো করে দেখে নাও তোমরা, ছবিটা ভালো করে দেখে নাও, ঠিক আছে? আমি শুধু এবার বলে দিচ্ছি, দেখো দেখো আশা করি দেখতে পাচ্ছ। তো এটা নর্মাল, দেখো এটা একটা, ধরো এরকম একটা বল আছে, ঠিক আছে? আচ্ছা ধরো একটা একটা লম্বা দড়ি ধরো, ঠিক আছে? ধরো আমি এখানে মাপলাম, কথাই বলছি, স্কেলটা দিয়ে, তো দেখলাম আমার কেমন এরকম করে 1 2 3 করে তো মাপি এরকম করে, ধরো এখান থেকে যে এইখানটা 8 হলো, ঠিক আছে? এটা না মেরে নিলাম, তাহলে 8 সেমি, ঠিক আছে? আবার ধরো একটা স্কেল আছে, সেটা ধরো 1 থেকে যে, হ্যাঁ এই ধরো 9.4 মতো হলো, তাহলে তুমি এটা কী বলবে, তাই না? বা 4 আর 5-এর মাঝখানটা হচ্ছে, ধরো 4 আর 5-এর মাঝখানে হচ্ছে, তো তুমি এটা কী বলবে? হয় তোমাকে 4 বলতে হবে, নাহলে চোখের খাতিরে, আর নাহলে 5 বলতে হবে, ঠিক আছে? হয় তোমাকে বলতে হবে যে 9.4, ঠিক আছে? আবার কোনো ছেলে হয়তো 4 সেমি, বা কোনো ছেলে হয়তো বললো 9.5 সেমি, এর মাস্টার যদি দেখে 5, না ঠিক এটা তাহলে ভুল, এটা খাই। তখন কী করছে, ভার্নিয়ার স্কেলটা আবিষ্কার হয়েছে, ঠিক আছে? দেখো ভালো করে দেখো, এই স্কেলটার মধ্যেও না, এই স্কেলটা তো নর্মাল স্কেল, এর মধ্যে একটা স্কেল দেওয়া, দেখো ছোটো 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 করে দেওয়া আছে। তো এইটা কী করে না, এই যে 9.4, মানে এই যে ধরো জুম করে আমি করে দেখাচ্ছি এমন করে, হ্যাঁ? তো কেমন জিনিসটা থাকে কেমন, 1 2 3 4 5, 1 2 3 4 5 এমন করে থাকে তো। আচ্ছা 5টা করে পেলাম, আচ্ছা 1 2 3 4, 1 2 3 4 5, ঠিক আছে? তো এইভাবে থাকে 5 এরকম করে থাকে, তো এরকম থাকে মনে হয়, ঠিক আছে? তো এরকম করে থাকে। তো আমি কী বললাম, ধরো এই যে এইখানটা ওটা ধরো আমাকে জুম করে দেখাচ্ছি, এরকম, ঠিক আছে? বা এরকম জুম করে দেখালাম, তো জিনিসটা এইখানটা আসছিল, তুমি এখানে কিছু বলতে পারছো না। তো এই স্কেলটা ভার্নিয়ার স্কেলটা ঠিক ওর মধ্যে চলে যাবে, ভার্নিয়ার স্কেলটা এরকম, তো সে আরও ছোটো 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 ছোটো, বুঝতে পেরেছো? মানে সে আরও ছোটো 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 ছোটো, এরকম করে দেখো। আচ্ছা বইটা দেখাচ্ছি, তোমরা বইয়ে দেখতে পাচ্ছ, তবে আমি দেখাচ্ছি, ঠিক আছে? এবার দেখো, এই দেখো দেখতে পাচ্ছ কত ছোটো 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 ছোটো, মানে এইগুলো দেখো, এই ঘরগুলো দেখো কত বড় বড়, এই ওপরটা বড় 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 ঘর, আর এই দেখো কত ছোটো 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 ঘর, মানে ওইখানে পর্যন্ত চলে যাচ্ছে, ঠিক আছে? সেই জন্য ভার্নিয়ার স্কেলটা আবিষ্কার হয়েছে, যেটা আমরা পাচ্ছি না স্কেল দিয়ে, নর্মাল স্কেল দিয়ে পাচ্ছি, এটা হচ্ছে নর্মাল স্কেল। আর এখানে এই পুরোটার নাম ভার্নিয়ার স্কেল, কিন্তু এটা হচ্ছে ভার্নিয়ার, এটা নর্মাল স্কেলটা দেওয়া থাকে, তার সঙ্গে ভার্নিয়ার স্কেলটা অ্যাটাচ থাকে। তো এটা হচ্ছে নর্মাল স্কেলটা ভার্নিয়ার স্কেল, পুরোটাই কিন্তু ভার্নিয়ার স্কেল। তো এইখানটা ভার্নিয়ার স্কেলের যন্ত্রটা দেওয়া থাকে। তো কী হলো, এই নর্মাল স্কেল যেখানে পৌঁছাতে পারছে না, সেখানে ভার্নিয়ার স্কেল, আর তুমি এটার সাহায্যে ছোটো বড়ো করতে পারো এই প্যাঁচটার সাহায্যে, ঠিক আছে?
তো সেখানে কী হবে, ভার্নিয়ার স্কেল পৌঁছে যাচ্ছে 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে ভার্নিয়ার স্কেল কী হয়, ধরো এটা একটা গোল, ধরো একটা বল আছে, বল, তুই বলটা স্কেলটার সাথে মেজার করতে পারবে? এই বলটাই ধরো, চলো এই বলটা স্কেলটার সাথে তুমি মেজার, এই স্কেলটা বাদ দাও, নর্মাল স্কেল কী আমাদের এরকম দেখতে হয়, এরকম দেখতে নর্মাল স্কেল। তো এই নর্মাল স্কেলটা দিয়ে তুমি বলটা মেজার করতে পারবে? কোনোদিনই পারবে না। তখন তুমি কী করতে হবে, এইখানে এই ফুটোটাই এখানে বলটা বসিয়ে দাও। আমি দেখি, ছবি এঁকে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, এখানে বল বসিয়ে দাও, ব্যাস ওটা মেজার করা হয়ে যাবে। আচ্ছা, আমি যদি ছবিটা তোমাদের দেখিয়ে দিই একবার। এই তো এরকম ভার্নিয়ার স্কেলটা এরকম দেওয়া আছে, ঠিক আছে, এরকম করে ভার্নিয়ার স্কেলটা দেওয়া আছে, ঠিক আছে, ঠিক আছে, এটা ভার্নিয়ার স্কেলটা আমি মোটামুটি দেখালাম, ঠিক আছে। তো এইখানটা তুমি যদি বলটা বসিয়ে দাও, তাহলে কী হবে, তুমি মেজার করতে পারবে, মানে বলের ব্যাসার্ধ, ব্যাস এসব মেজার করতে পারবে, ঠিক আছে, বুঝে গেছো? সেই জন্য ভার্নিয়ার স্কেল আবিষ্কার হয়েছে, মনে থাকবে। এবার যেটা মুখস্থ, মানে সূত্রটা যেটা মুখস্থ রাখতে হবে, আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। এবার প্র্যাকটিক্যাল আরও ভালো বুঝতে পারবে। এবার যেটা মনে রাখতে হবে, এর সূত্রটা কী, মানে এর তোমার কী সেটা মনে রাখতে। দেখো, এর সূত্র হচ্ছে 2টো সূত্র, এই সূত্রগুলো মনে রাখতে হবে, ঠিক আছে। হ্যাঁ, এবার বলে দিই এটা কত ঘর যাচ্ছে। এর মনে রাখবে, এখানে এর 10 ঘর গেলে, সরি মানে এর ধরো 9 ঘর গেলে এর 10 ঘর যাই, মানে বড়টা তো বেশি দূর যেতে পারবে না, তো বড়টা 9 ঘর যাবে, আর ছোটোটা 10 ঘর চলে যাচ্ছে, ঠিক আছে। এইটুকু শুধু মনে রাখবে। ভার্নিয়ার স্কেলের 1 ঘর দৈর্ঘ্য, এইখান থেকে ক্লিয়ার লেখা আছে এই এখানটায়, ভার্নিয়ার স্কেলে 10 ঘর দৈর্ঘ্য, মূল স্কেলে 9 ঘর দৈর্ঘ্য, বোঝা গেছে। মানে মূল স্কেলটা বড়, তাই তোর বেশি কম যাচ্ছে, আর ভার্নিয়ার স্কেলে বেশি যাচ্ছে। এটা হলো 1 নম্বর জিনিস মনে রাখলে। আর ভার্নিয়ার স্থিরাঙ্ক VC মনে রাখবে, ভার্নিয়ার স্থিরাঙ্ক এটা মনে রাখবে y - x / y - m × m, এই সূত্রটা মনে রাখবে। আর যেটা মনে রাখতে হবে, এই মূল ক্ষুদ্রতম ঘরের দৈর্ঘ্য m 0.01, এটা মনে রাখবে, বা 0.1 সেমি, এটা মনে রাখবে। মূল স্কেলে ক্ষুদ্রতম দৈর্ঘ্য কত, 0.1 সেমি। আর লাস্ট আমাদের ভার্নিয়ার স্থিরাঙ্ক, এটা তুমি মনে রাখো, ছেড়ে দাও, তুমি ভার্নিয়ার স্থিরাঙ্ক মনে রাখো যে এইটা 0, এই সূত্রটা মনে রাখো, আর এই 0.1 সেমি এটা খালি মনে রাখো। আমি এখানটা দাগ দিচ্ছি পেনে করে। এই ভার্নিয়ার স্থিরাঙ্ক মনে রাখো কি, c = y - x / y × m ইন্টু এটাও লিখতে পারো, আর না হলে 0.1 সেমি ডাইরেক্ট মনে রাখতে পারো। তাহলে ওয়াইটা কি, ওয়াইটা হচ্ছে দেখো এখানে দিয়ে দিয়েছে ভার্নিয়ার স্কেলের দৈর্ঘ্য, এক্স হচ্ছে মূল স্কেলের দৈর্ঘ্য, আর এমটা হচ্ছে একক, ঠিক আছে। এম মানে হচ্ছে তোমার এইটা, এম মানে যেটা এখানে বার করেছি যে এইটা, ঠিক আছে। তুমি ডাইরেক্ট এটা মনে রাখো, তুমি ডাইরেক্ট এখানটা মনে রাখো, আর কোনটা কী সেটা মনে রাখো, ঠিক আছে। চলো আমি দেখি, তো এই একটা অঙ্ক করে দিয়েছি, এটা আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, ক্যামেরাটা একটু আগিয়ে দিচ্ছি আমি, তোমাদের সুবিধা হবে, একটু ওয়েট করো। দেখো এই যে, আচ্ছা একটু ওয়েট করো, ঠিক আছে। দেখো অঙ্কটা কী বলছে, এটা মেপে দেখিয়ে দিচ্ছে, বলছে এর 9 ঘর, এই ভার্নিয়ার স্কেলের 10 ঘর। এখানে ভালো করে দেখবে, জুম করে দেখো, এই দেখো ভালো করে দেখো, এই যে মূল স্কেলটা এই দিকে চলে গেছে, মানে 10 ঘর, এই যে মানে এই যে ওপরটার সঙ্গে নিচেটা মিলছে কোথায়, ভালো করে দেখো, এই ওপরটার সঙ্গে যেখানে দেখো 10 লেখা আছে ওপরে, এই 10টা নিচে যেখানে 1 লেখা আছে তার পাশের সঙ্গে মিলেছে, 1-এর সঙ্গে মিলেনি, তার পাশে এই দিকের সঙ্গে মিলেছে, দেখো। তাহলে 10-এর সঙ্গে নিচের 1-এর 9 পর্যন্ত মিলেছে। তাহলে এখানে বলে দিল কি 10-এর সঙ্গে 9 মিলে গেছে, এই দেখো লিখে দিয়েছে মূল স্কেলে 9 ঘর, বুঝে গেছো তো? তোকে ছবিটা দেখে নিতে হবে, যদি ছবি দেওয়া থাকে ভালো, আর যদি মুখে বলে দেয় আরও ভালো। আমি ধরলাম যদি ক্লিয়ার ছবি আসে তাহলে ছবি দিয়ে দেবে, আর যদি ছবি না আসে, তোমাকে বলিনি, কোশ্চেনে বলছি। আর যদি ছবিটা ক্লিয়ার, হয়তো প্রিন্ট আউটে গন্ডগোল হচ্ছে, তখন দেবে এখানে লিখে দেবে যে 9 স্কেল, মূল স্কেল 9 স্কেল, ভার্নিয়ার স্কেলে 10 ঘর, এমন বলে দেবে। তাহলে মূল স্কেলটা এক্স, আর ভার্নিয়ার স্কেলটা কত, ওয়াই। আর এইটা হচ্ছে দ্বন্দ্বটা, এই যে এখান থেকে এই দ্বন্দ্বটা দৈর্ঘ্য মাপতে হবে। কিন্তু তুমি নর্মাল দেখে বলো তো কতটা আছে। আমি যদি বলি এই তো এখান থেকে 2, 2 এর পর 1 2, আমি যদি বলি 1 2, ব্যাস দেখো আড়াই মতো হচ্ছে 2, মানে এটা দেখো 2, দেখো আমার দেখে মনে হচ্ছে 2.27, আমার দেখে মনে হচ্ছে 2.27। এখানে অপশানও দিয়েছে 2.20, 2.22, 2.5, 2.25, 2.30। আমার দেখে মনে হচ্ছে 2, আমি অঙ্ক করে নিই, আমি দেখে বলছি, ছবি দেখে মনে হচ্ছে 2.22 সেমি, কিন্তু এখানে ভার্নিয়ার স্কেলটা তো আলাদা দিয়েছে না, সেই জন্য আমাকে মেজার করে বার করতে হবে এবার, ঠিক আছে। স্যার তোমাকে অ্যান্সারটা দেখিয়ে দিই, অ্যান্সার দেখো, অ্যান্সার দিয়ে দিয়েছি দেখো 2.5। তাহলে দেখলে আমি চোখের খাতিরে বললাম 2.2, কিন্তু চোখের খাতিরে বললে হবে না, আমি চোখের খাতিরে বললাম 2.2 হচ্ছে, দেখো ভালো করে দেখো এখানটা, তার পিছিয়ে যাচ্ছে না, তখন তো ওই ভার্নিয়ার স্কেলটা এমনি দিয়েছে, ওই মেজার করার জন্যই দিয়েছে, ঠিক আছে। তো চলো দেখো কী করতে হবে, আমি এই সূত্রটা বলেছিলাম মনে রাখবে, কিন্তু বলে দিয়েছিলাম সূত্র মনে রাখবে যে কি, c = y - x / y × m। তাহলে y মানে কি, ভার্নিয়ার স্কেল 10, x মানে কি, মূল স্কেল 9,
বাই এ ওয়াই মানে ভার্নিয়ার স্কেল 10, এম এম মানে কি বলেছিলাম মূল স্থিরাঙ্ক, মানে কত সঙ্গে কত মিলছে, এই দেখো জিরোর সঙ্গে জিরো মিলেছে, তাহলে 0.1 সেমি, এইটা 0.1 সেমি, তাহলে অ্যাকচুয়ালি কত বেরোবে, অ্যাকচুয়ালি আমি বলে দিয়েছিলাম সেটা তোমার 0. বেশিরভাগ ক্ষেত্রে 1 বেরোবে, আর যদি উল্টো পাল্টা কিছু চেঞ্জ করে তাহলে আলাদা হতে পারে। হলো এবার লাস্ট সুস্থ এইটা মনে রাখতে হবে, এইটা এবার তোমাকে এটা মনে রাখতে হবে, এই দণ্ডটির দৈর্ঘ্য বার করতে গেলে এটা মনে রাখতে হবে কি, এল ইজিক্যাল টু এ প্লাস বিসি। এবার এ মানে কোনটা, এ মানে যেটা তোমার চোখে দেখে মনে হচ্ছে, কি বললাম, এ মানে কোনটা যেটা তোমার চোখে দেখে মনে হচ্ছে, চোখে দেখে কি মনে হচ্ছিল আমার 2.2, চোখে দেখে কি হচ্ছে 2.2, দেখো 2.2, ঠিক আছে হয়ে গেল। এই দেখো এখানে লিখে দিচ্ছি এ মানে যেটা চোখে দেখে মনে হচ্ছে। আর বিটা ভালো করে দেখো, বিটাই ওপরের সঙ্গে কোনটার সঙ্গে মিলছে, বি দেখো ওপরে 5-এর সঙ্গে মিলছে, কিসের সঙ্গে মিলছে, এই দেখো 5-এর সঙ্গে মিলছে, কোথায় 5, এই দেখো এখান থেকে গোনো, মানে এইখান থেকে গুণে আসো কটা হচ্ছে 1 2 3 4, মানে ওপরে 5-এর সঙ্গে নিচে 5 মিলে গেছে, ঠিক আছে, এখানে ওপরে মিলে গেছে 5, সেই জন্য বিটা হচ্ছে 5 হলো। আর সি মানে তো বলেই দিয়েছে 0.01, বোঝা গেছে। ও বুঝতে পেরেছো, তাহলে ওই দিকে যোগ করবে, দিয়ে আমার কি খুব ইজিলি বেরিয়ে যাবে। ক্যামেরাটা ডিস্টার্ব করছে, বুঝতে পেরেছো, বোঝা গেছে। আচ্ছা আবার বলে দিচ্ছি, এই সিটা তো বলেই দিয়েছিলাম ওয়াই মাইনাস এক্স, ওয়াই মানে যেটা আমার দেখতে পাচ্ছি, মানে ওয়াই মাইনাস হচ্ছে কত সঙ্গে মিলছে, ওপরে 9-এর সঙ্গে মিলছে, ওয়াই মানে হচ্ছে ভার্নিয়ার স্কেল 10, আর এক্স মানে হচ্ছে কত সঙ্গে মিলেছে 9 হলো, আর কাটাকুটি 0.1 মানে হচ্ছে মূল স্থিরাঙ্ক, সেটা তো 0.1 মানে যে 1 সেমি মিলে গেছে। এবার এ মানে কি বললাম, এ মানে হচ্ছে চোখের খাতিরে যেটা দেখছি এ হলো, এই যে এ। আর বি কোনটা বললাম, ওপরে দেখবে ভালো করে ঘুরে দেখবে 5-এর সঙ্গে 5 মিলে গেছে, 5-এর সঙ্গে 5 মিলে গেছে, ঠিক আছে। তো কী হলো তাহলে, বিটা 5, আর সি তো এটা বেরিয়েছে, দেখো সি মানে কত 0.01, ব্যাস এখানে পাশাপাশি বসে যাও, উত্তর মিলে যাবে হলো। তো এবার নিজেরা করবে, একটা তো বলেই দিলাম, ঠিক আছে। এবার আমি স্ক্রু গেজ বলে দিচ্ছি। এবার কী বললাম, স্ক্রু গেজটা বলে দিচ্ছি, তাহলে আমার ক্লাসটা অনেকটা এগিয়ে যাবে। দেখো স্ক্রু গেজ মানে তো বুঝতে পারছো স্ক্রু মেজার করা হবে, ঠিক আছে, মানে এই যে আমার ভার্নিয়ার স্কেলটা ছিল, দেখো ভার্নিয়ার স্কেলটা ছিল, তো এটা ভার্নিয়ার স্কেল ছিল, এখানে তুমি এরম এরম দেখো এখানে কী কী মেজার করতে পারবে, এখানে তুমি এরম বল মেজার করতে পারবে, অথবা একটা জার মেজার করতে পারবে, গ্লাস মেজার করতে পারবে, ঠিক আছে, বিকার মেজার করতে পারবে, কিন্তু স্ক্রু ধরে এখানে স্ক্রু দিলে হবে কি, হবে না, অতটা ভালো হবে না, সেই জন্য এখানে স্ক্রু গেজ মেজার করার জন্য এখানে স্ক্রু দেওয়া হচ্ছে, বা স্ক্রু বা ধর ছোটো একটা পিন বা তার এরকম যা খুশি দেবে, সেটা ভালো মেজার করা যাবে, এখানে ঢুকিয়ে দেবে খটকা কেটে যাবে এইখানটায় আর কি, ঠিক আছে। নেক্সট পেজে আমরা দেখতে পাবো, দেখো এই দেখো এখানে একটা বেদ দিয়ে ছোট্ট মতো একটা ধরো কী দিয়েছে, ধরো একটা বেদ, মানে কী বলে সেটা সিট বা ছোট্ট একটা কাগজ, কাগজের থেকে মোটা একটা পিচ বোর্ড, সেটা বেদ মেজার করতে বলছে, সেটা তুমি স্কেলে পারবে না, ঠিক আছে, ভার্নিয়ার ক্যালিপারও পারবে না, তোমাকে স্ক্রু গেজই মেজার করতে হবে। তো ঠিক আছে, এবার এর যেগুলো মনে রাখতে হবে এটা মনে রাখতে হবে, লঘিষ্ঠ ধ্রুবক সি মানে স্ক্রু পিচ বাই, আর এটা দেখো সেম এরকম, মানে এর দুটো স্কেল আছে, এটা আমি দেখিয়ে দিই, এগুলো সব প্র্যাকটিক্যালি ভালো হয়, ঠিক আছে, এখন তবে আমি বলে দিচ্ছি একবার করে দেখো। আচ্ছা এখান থেকে দেখো, এখানে দেখার স্কেল আছে বাইরের দিকটাই, এইখানে পর্যন্ত এইটা এই মোড়াটা, এখানে স্কেল আছে, হাতে না দিলে বুঝতে পারবে না, এখানে একটা স্কেল আছে, এই দুটো কিন্তু আলাদা, আগের মতনই, একটা ছোটো একটা বড়ো সেম, তোরা হয় মিলবে, ঠিক আছে। আর বেদ কীভাবে বেদতে বার করতে হয়, এটা বেদটা ডি ইজ ইকাল টু এ প্লাস বি প্লাস সি, ঠিক আছে। দেখো এখানে সি, দেখো এখানে সি কিন্তু একটু মনে রাখবে, এখানে সি আগেরটা ছিল 0. দেখো আগেরটা ছিল সিটা আমার কত বেরিয়েছিল, আগেরটা দেখো সি বেরিয়েছিল, এখানে বেরিয়ে যাবে 0.01, আগে সি হচ্ছে 0.01, কিন্তু এখানে একটা জিরো এক্সট্রা আসছে, এখানে একটা জিরো এক্সট্রা আসছে, দেখো 0.001, ঠিক আছে, এটুকু মনে রাখো। আর এই সূত্র মনে রাখো, বেদটা কীভাবে করতে, এ প্লাস বি ওই আগের মতনই, এইটার মতনই, এটা কীভাবে মেজার করলাম, দেখো এ প্লাস বি ইন্টু সি, এইটা সূত্রটা, এইটাও কাছাকাছি ওরকমই, এটা কাছাকাছি ওরকমই, দেখো এ প্লাস বি ইন্টু সি রং করে দেওয়া আছে, ঠিক আছে। তো চলো একটা দেখে নিই, তোর এই যে পাত্রের ছবিটা দিয়ে দিচ্ছে, বলছে বেদ নির্ণয় করো, কী বলছে দেখো এটা বেদ নির্ণয় করো, আমি এটা দেখিয়ে দিচ্ছি, দেখো এটা বেদ নির্ণয় করতে বলছে, দেখো সি বলে দিয়েছে এখানে, ঠিক আছে 0.001 সেমি, এ বলে দিচ্ছে এখানে, বলে দিচ্ছে কত 1.4, আর বিও বলে দিচ্ছে 37, ব্যাস সূত্রে ফেলা, এটা ডাইরেক্ট বসাও হয়ে যাবে, এ প্লাস বি ইন্টু সি, এ প্লাস বি ইন্টু সি, ব্যাস হয়ে গেল, কাজ শেষ, ঠিক আছে। আর এই দু একটা এখানে অঙ্ক আছে, দেখে নেবে, যখন স্ক্রু পিচ বার করতে দেবে,
ঠিক আছে, মানে যখন লঘিষ্ঠ ধ্রুবক বার করতে হবে তখন স্ক্রু পিচটা বার করতে হবে, তারপর লঘিষ্ঠ ধ্রুবক এভাবে করবে। আর যখন দেখো এখানে বেদ বার করতে দিচ্ছে, যদি বেশি কিছু না দেওয়া থাকে তখন তোমার এই 0. এই সিটা বার করতে হবে। সিটা বার করতে গেলে স্ক্রু পিচ বা চক্রাকার স্কেলেজ মোড করতে হবে। ঠিক আছে, এগুলো আমি এমসিকিউ করার সময় ভালো করে বলে দেবো, এগুলো আমি এমসিকিউ করার সময় ভালো করে বলে দেবো। ঠিক আছে, এবার ত্রুটিটা একটু বলে দিই। ত্রুটি 3 রকম হয়, একটা যান্ত্রিক ত্রুটি, একটা ব্যক্তিগত ত্রুটি, একটা বাহ্যিক ত্রুটি। আমি খুব স্পিডে বলে দিচ্ছি, কারণ এটা এগোবে না। ঠিক আছে, ত্রুটি যান্ত্রিক ত্রুটি, ব্যক্তিগত ত্রুটি, বাহ্যিক ত্রুটি, একটা অবিন্যস্ত ত্রুটি, আর লাস্টে হচ্ছে অবিন্যস্ত ত্রুটি। ঠিক আছে, আমি এমসিকিউ বলেছি তাহলে বুঝতে পারবে। দেখো বলছে পরিমাপের ক্ষেত্রে যান্ত্রিক ত্রুটি কী ত্রুটি, এই এমসিকিউ বলে দিলে এখানে ডিসকাস হয়ে যাবে। দাঁড়াও, দেখো এই এমসিকিউগুলো বলে দিলে এখানে ডিসকাস হবে যে পরিমাপের সময় যান্ত্রিক ত্রুটি। যান্ত্রিক ত্রুটি মানে কি? যান্ত্রিক ত্রুটি মানে যন্ত্রের সাহায্যে নেওয়া ত্রুটি, ব্যাস। যান্ত্রিক মানে যে মেশিনটা নিচ্ছে, ভার্নিয়াস, ক্যালিপার, ঠিক আছে, স্ক্রু গেজ বা স্কেল, সেগুলো তো তোমার ত্রুটি নয়, যন্ত্রের ত্রুটি। ঠিক আছে, তা হচ্ছে প্রদত্ত বিকল্পের মধ্যে কোনটি অবিন্যস্ত? অবিন্যস্ত মানে কি? দেখো, যেটা তুমি নাওনি, যন্ত্রও করেনি, আর বাহ্যিকও কিছু দেয়নি, অন্য কিছু ছিল। দেখো পরীক্ষাগারে ব্যক্তি করেনি, প্রথমেরটা ব্যক্তিগত ব্যক্তিগত নয়, ত্রুটিপূর্ণ যন্ত্রের কোনো ত্রুটি নেই, বায়ুর সঙ্গে কোনো সম্পর্ক নেই। এই 3টে বাদ দিয়ে যখন আসবে সেটা হচ্ছে অসতর্ক বা অবিন্যস্ত। এই অবিন্যস্ত এড়িয়ে দেবে অসতর্কভাবে। ঠিক আছে, আর তাপমাত্রা কি? বাহ্যিক দিচ্ছে, তাপ দিচ্ছে, হিট দিচ্ছে, সেটা হচ্ছে বাহ্যিক। ঠিক আছে, আর পরীক্ষাগারে অজান্তেরও সেই একই রকম। আবার সাথে পরিবর্তন হওয়ার কারণে পরিমাণ যে ত্রুটি আছে সেটা কী ত্রুটি? অবিন্যস্ত। বললাম যেটা নিজে করবে সেটা হচ্ছে ব্যক্তিগত, যেটা যন্ত্র সেটা যান্ত্রিক, আর যেটা বায়ু প্রবাহ তাপমাত্রা সেটা বাহ্যিক, আর এইগুলো বাদ দিয়ে যা কিছু আসবে সব কি? অবিন্যস্ত বা অসতর্ক। ঠিক আছে, আচ্ছা ত্রুটির গণনা এখানে দেখো, এইগুলো তেমন ইম্পর্টেন্ট নয়, আমি আগেই বলে দিচ্ছি এগুলো ইম্পর্টেন্ট নয়। ঠিক আছে, ইম্পর্টেন্ট নয় ইম্পর্টেন্ট, কিন্তু এইগুলোর কোথায় অ্যাপ্লিকেশন সেইগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। এইগুলো সূত্রগুলো কোথায় অ্যাপ্লিকেশন এসেছিল এইখানে ইম্পর্টেন্ট, আমি এটা দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, দেখো এই অঙ্কটা দেখিয়ে দিচ্ছি, তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো এখানে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এইটা, ফার্স্টে 2 দিয়ে শুরু করছি। দেখো এটা হচ্ছে ত্রুটির স্ক্রু ভার্নিয়াস ক্যালিপার। ফার্স্ট অঙ্কটা হচ্ছে ভার্নিয়ার ক্যালিপার, দেখতে পাচ্ছ? ফার্স্ট অঙ্কটা দেখো ভার্নিয়ার ক্যালিপার, এটা নিজেরা করবে। এই যে এইটা আমি করে দিচ্ছি, দেখো এটা কী বলেছে, দেখো এটা দেখে নাও, যেটা পি আছে এটা সমীকরণ বলে দিচ্ছে, পি ইকুয়াল টু a স্কোয়ার ইন্টু b টু দি পাওয়ার মাইনাস হাফ। a টু দি পাওয়ার 2 মানে আমি স্কোয়ার থেকে 2 বলছি, a টু দি পাওয়ার 2 b টু দি পাওয়ার মাইনাস হাফ হলো যে ডেল পি বাই পি মান নির্ণয় করো, ব্যাস। তাহলে তোমাকে একটা সমীকরণ দিয়ে দিয়েছে, দেখো তোমাকে একটা সমীকরণ দিয়ে দিয়েছে, তো এরকম তোমার একটা সমীকরণ দিয়ে দিয়েছে। হ্যাঁ, এই যে বলছে পি ইজ ইকাল টু a টু দি পাওয়ার স্কোয়ার বাই 2 বা b টু দি পাওয়ার মাইনাস হাফ হলে বলছে ডেল পি বাই পি ইজ ইকাল টু হোয়াট, তোমাকে নির্ণয় করতে হবে। ঠিক আছে, তো সিম্পল এটা যখন দেবে তো এই পার্টটা ডেল হিসেবে লিখবে, মানে ডেল পি বাই পি লিখবে, ডেল পি বাই পি ইজ ইকাল টু এরকম লিখবে, ডেল পি বাই পি ইজ ইকাল টু ডেল এ বাই এ, ঠিক আছে, প্লাস ডেল বি বাই বি। এখানে যা খুশি থাকতে পারে, এ বি সি যা খুশি, পি কিউ আর এক্স যা থাকবে, মানে বাঁ দিকটা লিখবে আর ডান দিকটা লিখবে। ঠিক আছে, তো ডেল বি বাই বি এখানে মতো কাজ ছিল। ঠিক আছে, কিন্তু এবার দেখো এই যে পাওয়ারগুলো আছে, মানে এটা 2 এটা মাইনাস হাফ, 2 এটা মাইনাস হাফ। ঠিক আছে, আমি ক্লাসটা তাড়াতাড়ি শেষ করবো, প্রচণ্ড গরম লাগছে। আমি ফ্যান চালাইনি, কারণ ফ্যান চালালে কথা শোনা যাবে না বেশি। ঠিক আছে, তো বুঝতেই পারছি এই গরমে আমি ফ্যান চালাইনি, আর ক্যামেরার সামনে বসে আছি, অনেক কষ্ট হচ্ছে। ঠিক আছে, তো আমি তাড়াতাড়ি চেষ্টা করছি, তোমার বুঝিয়ে দিচ্ছি কিন্তু। ঠিক আছে, তো কেউ বোকা কমেন্ট করো না। তো দেখো আমি কি বললাম, এই যে পাওয়ার যেটা আছে, যে মাথায় কি পাওয়ার আছে, তো দুইটা সামনে বসাও, ব্যাস গল্প শেষ। এখানে পাওয়ার কি আছে? মাইনাস হাফ। এখানে পাওয়ার কি আছে? মাইনাস হাফ। এখানে পাওয়ার কি আছে? মাইনাস হাফ। তো হাফ টার্ম বসাও, এই মাইনাসটা কোনো ভ্যালুই নেই, বোঝা গেছে কি বললাম? প্লাস মাইনাসের কোনো গল্প নেই এখানে। এখানে শুধু সেটাই দেখবো, পাওয়ারটা যদি যা থাকবে বসাবো, নাহলে বসাবো না। এখানে 2 আছে, 2 বসিয়ে দিয়েছি, এখানে হাফ বসিয়ে দিয়েছি। ঠিক আছে, হাফ মানে 1/2, কিন্তু মাইনাসটা কোনো ভ্যালু নেই, ব্যাস। এবার নিজে করো। দেখো এখানে বলে দিয়েছি অঙ্কটায়, হ্যাঁ অঙ্কটায় বলে দিয়েছিল যে এই দেখো এ আর বি, আচ্ছা আমি এক সেকেন্ড ঠিক আছে, এটা অঙ্কটা ভ্যালুটা কিছু বলেনি, এটা শুধু এটা সূত্রটা প্রতিষ্ঠা করতে দিয়েছে। তো এইটা এর পরেরটা অঙ্কটা দিয়েছে, যেটা তোমরা নিজেরা দেখে নিতে পারো। এটা সূত্রটা প্রতিষ্ঠা, আমার কোনটার সঙ্গে মিললো দেখো, সামনে একটু কোনটা বেরোচ্ছে, এইটা কোথায় গেল অঙ্ক? এই দেখো, দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ তো, যে ডেল পি বাই পি 2 ইন্টু ডেল এ বাই ডে প্লাস হাফ ইন্টু ডেল বি বাই বি, ব্যাস। তারপরেরটা অঙ্কটা দিয়েছে, যে বলে দিয়েছে এর মান 1%, বি এর মান 2%। ঠিক আছে, এই দুটোকে আমি একসঙ্গে কম্বাইন করে দিচ্ছি। তাহলে এটা আমার কতটা বেরোলো? এটা হচ্ছে এক একটার অঙ্ক, সরি এটা এক একটার অঙ্ক। ও
আর এটা দুইয়েরটা অঙ্ক। দুইয়েরটা কী বলে দিচ্ছে, এ হচ্ছে 1% আর বি হচ্ছে 2%। ঠিক আছে, তাহলে সে আমরা করবো, এই সেম সূত্রটা ফেলবো এবার। তাহলে ডেল পি বাই পি ইজিক্যাল টু, যেমন লেখা আছে দেখে দেখে দেখো, 2 ইন্টু ডেল এ বাই এ প্লাস হাফ ইন্টু ডেল বি বাই বি। এবার এ মানে হচ্ছে 1%, মানে ডেল এ বাই এ এটা হচ্ছে 1%, মানে এই 2 ইন্টু এ এর জায়গায় 1% লেখো, মানে ডেল এ বাই এ 1%, বুঝে গেছে? প্লাস হাফ, তো হাফই থাকলো, ডেল বি বাই বি এর জায়গায় হচ্ছে 2%, এটা ইন্টু, বুঝে গেছে? বুঝতে পেরেছেন পারো নি? মানে এই দুটো ইন্টু আছে, কিছু না, মানে ইন্টু আছে, হলো? তোমার 2 এর জায়গায় তো 2, সামনে তো 2 ছিলই। দেখো এইটা আগের অঙ্কটাই অঙ্ক দিয়েছে, আবার বলছি আগের অঙ্কটাই দিয়েছে, এটা একবার সূত্র বার করতে বললো, এটা তুমি পারো না দেখো, তারপর বলছো অঙ্কটা করে দেখাও। তো সেই জন্য আমি 10 বছর সূত্র আর লিখলাম না, এটাই সূত্র হবে, যা দেবে আর মাথায় পাওয়ার যা থাকবে সেটা সামনে বসিয়ে দেবে, মাথায় পাওয়ার যেটা সামনে বসিয়ে দেবে, আর মাইনাস চিহ্ন কোনো ভ্যালু নেই। তাহলে 2 আর এটা বলে দিয়েছে যে এ হচ্ছে 1%, মানে ডেল এ মানে, শোনো বলে দিই, এ মানে 1% নয়, অ্যাকচুয়ালি ডেল এ বাই এ মানে 1%। এখানে পার্সেন্ট দিয়েছে মানে সেটা ডেল এ বাই এ, পার্সেন্ট দিয়েছে মানে ডেল এ বাই এ, ব্যাস। 2 ইন্টু 1 এটা 2 ইন্টু, তাই 2 কেটে দাও, এটা তো এটা হাফ, আর এটা 2 ছিলই, তাহলে 2 প্লাস 1 অ্যাকচুয়ালি কত বেরোলো 3, তাহলে ডেল পি বাই পি, এই যে ডেল পি বাই পি মানে কত বেরোলো আমার 3%, বোঝা গেছে? আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে? তাহলে স্ক্রিনশট তোলো এটা, তাহলে স্ক্রিনশট তোলো, ঠিক আছে? এই আমার ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে? এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, যতগুলো অঙ্ক করলে ততগুলোর মধ্যে এইটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট, মানে ছোটো কিন্তু ট্রিক্স অঙ্ক, ট্রিকি অঙ্ক, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো, আশা করি ক্লাসটা ভালো লাগছে তোমাদের, ঠিক আছে? অবশ্যই লাইক কমেন্ট করো, কমেন্ট করে জানিও আর কেমন লাগছে, এবার কী কী দিলে ভালো হয়, ঠিক আছে? কমেন্ট করলে আমারও ক্লাস করাতে বেশি ভালো লাগবে, বিশেষ করে লাইক করলে, বন্ধুদের মাঝে শেয়ার করো, ঠিক আছে? আমি আর এগিয়ে যাচ্ছি, দেখো এবার আমি ডাইরেক্ট চলে যাচ্ছি, এই অঙ্কগুলো একই রকম, ঠিক আছে? এগুলো সব নিজেরা করবে, আমি এমসিকিউ দেখাচ্ছি না, আমি এইটা সিলেবাসটা শেষ করতে চাইছি। তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা, সিগনিফিক্যান্ট ফিগার, আর লাস্টে আছে রাউন্ডিং অফ বা আসন্ন মান, এই দুটো আমি একবারে দাগ দিয়ে দিচ্ছি, ঠিক আছে? দিয়ে আমি করিয়ে দিচ্ছি তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা, আর হচ্ছে এই যে এখানে কটা পয়েন্ট আছে, এই 5টা পয়েন্ট ইম্পর্টেন্ট, ব্যাস আর যাবে না, এই 5টা পয়েন্ট ইম্পর্টেন্ট। আর এখানে হচ্ছে কি আসন্ন মান, আসন্ন মান, ঠিক আছে? এই যে আসন্ন মানে এরও 5টা পয়েন্ট, ঠিক আছে? ব্যাস গল্প শেষ, সিলেবাস শেষ আমাদের, ঠিক আছে? এটা অত ইম্পর্টেন্ট নয়। তো দেখ আমি একবার করে দিচ্ছি, যা লেখা আছে আমি সেটা দেখে দেখে তোমাদের বলে দিচ্ছি, ঠিক আছে? তাহলে কী হবে, তোমার ব্যাপারটা বুঝে যাবে, মানে দেখে দেখে মানে বুঝিয়ে দিচ্ছি আর কি, মানে দেখে দেখে বলার থেকে আমি এখানে বুঝিয়ে দিচ্ছি, মানে তাড়াতাড়ি হবে। দেখো ফার্স্টই হচ্ছে কীভাবে একটা সংখ্যা কীভাবে তাৎপর্য বুঝবো, ঠিক আছে? প্রথম পয়েন্ট হচ্ছে, 1 নম্বর পয়েন্ট হচ্ছে এই যে ধরো এরকম আছে 122, এটাই কটার তাৎপর্যপূর্ণ সংখ্যা, আচ্ছা লিখে দিই, এটা তাৎপর্যপূর্ণ সংখ্যা, পর্যপূর্ণ সংখ্যা, ঠিক আছে? আমার দেখো এবার বলে দিই, হাতের লেখাটা বলে দিই, ঠিক আছে? হাতের লেখার ব্যাপারটা হচ্ছে, একটা বোর্ড আছে, সেটাকে আমি দাঁড় করিয়ে লিখছি, ঠিক আছে? বুঝতেই পারছো একটা দাঁড় করানো বোর্ডে লিখতে কত কষ্ট, ঠিক আছে? বোর্ডটা কিন্তু শোয়ানো নেই, তো সেই জন্য একটু কষ্ট হচ্ছে, মানে এই কাগজটা না ভার্টিক্যাল আছে কিন্তু, ঠিক আছে? এটা মাটিতে মেঝে শোয়ানো নেই, দাঁড়ানো বোর্ডে লিখতে অনেক কষ্ট হয়, তাই একটু হাত লেখাটা বুঝে নিও, ঠিক আছে? দেখো তাহলে 122, এতে কটা তাৎপর্য সংখ্যা, এতে কটা তাৎপর্য সংখ্যা, কটা তাৎপর্যপূর্ণ সংখ্যা, ঠিক আছে? এতে মনে রাখবে, আমি দেখতেই পাচ্ছি 3টে, কী করে 3টে হলো, 3টি, এই তো 1টা 2টো 3টে, আবার কি গল্প শেষ, এটা তো সহজ ছিল, ঠিক আছে? এবার 2, এটা বলো কটা, এটা কটা, লিখে দিচ্ছি 4টি, ঠিক আছে? আচ্ছা এটা বলো কটা, এটা 0 0 আর কি, হ্যাঁ ঠিক আছে? আমি একবার সলভ করে দিচ্ছি, এটা বলো কটা, দেখো এটা হবে 1টাই, আর এটা হবে 3টে, কী করে হলো? এই দশমিকের কোনো মান নেই, দশমিকের কোনো, এই দশমিক বলছি কী বলে, এই জিরোর কোনো ভ্যালু নেই, নর্মাল এটা তো নর্মাল সংখ্যা, একটা 100 নর্মাল সংখ্যা, দশমিক ফসমিক নেই, এই জিরোর কোনো ভ্যালু নেই, সেই জন্য এখানে একটা অনলি এইটা হবে। আর এখানে এটা দশমিকের মধ্যে আছে, সেই জন্য এটা 3টে, এই যে দশমিকের মধ্যে আছে সেটা এটা হবে, এই জিরোটা হবে, দশমিকের মধ্যে আছে সেই জন্য এটা হবে, সেটা 3টে, 1 2 3টে, বোঝা গেছে? দশমিক না থাকলে এর কোনো ভ্যালু নেই,
কিন্তু দশমিক যদি থাকে জিরো তার ভ্যালু আছে। আবার দশমিকের মধ্যেও গণ্ডগোল আছে, দশমিকের মধ্যেও আবার গণ্ডগোল আছে, ঠিক আছে। সেটা আবার কী জিনিস, সেটা এরকম আছে, ধরো ধরো 8 5, তো এর মধ্যে তাৎপর্যপূর্ণ সংখ্যা কোনটা? এবার বলো, চারটে, মোটাও না, এইটার এইটা, এই দুটো হবেই না। দশমিকের আগে পরে কোনো শূন্য কোনো ভ্যালুই নেই এই দুটো সংখ্যা, বোঝা গেছে? তাহলে কী করলাম ভালো করে দেখো, একবার বলে দিচ্ছি। নর্মাল সংখ্যায় সবগুলি তিনটে তাৎপর্যপূর্ণ সংখ্যা, এটাও চার, এটা দশমিক নেই, সেই জন্য জিরোটা কাজে লেগেছে। কিন্তু এখানে দশমিক নেই, লাস্টে জিরোর কোনো ভ্যালু নেই, সেখানে এখানে একটা, এখানে দশমিক আছে তিনটে, কিন্তু এখানে হচ্ছে না। ভালো করে দেখো, এখানে স্টার্টিংই হচ্ছে জিরো দিয়ে, সেই জন্য জিরোর কোনো ভ্যালু নেই, বুঝে গেছো? এখানে স্টার্টিং জিরো দিয়ে হয় নেই, সেই জন্য এখানে পরপর সবগুলি নেওয়া হয়েছে। এখানে স্টার্টিংটাই হচ্ছে জিরো দিয়ে, সেই জন্য জিরোর কোনো ভ্যালু নেই, বুঝে গেছে? আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে। কিন্তু এইটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। ধরো এরকম তোমার বইয়ে যেটা দিয়েছে আমি সেটা দেখাচ্ছি, এইটা কি হবে দেখো। এটা তো এর মতো নয়, মানে সিম্পল সংখ্যাও নয়, দশমিক দিয়ে দিয়েছে, মানে এটা 100-এর মতো নয়, সিম্পল সংখ্যা নয়, দশমিক দিয়ে দিয়েছে। পয়েন্টটা জিরোটা দিয়েছে, সেটা সামনে দেখো জিরো, এইটা বললাম যে এইখানে তিনটে নিয়েছিলাম, এটা মাঝখানে ছিল বলে সেটা নিয়েছি, কিন্তু এখানে আবার স্টার্টিংও হয়নি জিরো দিয়ে, এখানে জিরোটা লাস্টে আছে, তো এই জিরোটা কাজে দেবে, বুঝে গেছে? তাহলে এখানে আমি চারটে, একটা দুটো তিনটে চারটে জিরো, তাহলে বোঝা গেছে তা কী করলাম, কোন দুটো আবার জিরোগুলো কাজে লাগছে না, এই জিরোগুলো কাজে লাগছে না। আর এই মানে দেখো, যেখানে স্টার্টিং হচ্ছে নর্মাল দশমিকের সংখ্যা, যেখানে স্টার্টিং স্টার্ট সেটা কাজে লাগবে না, আর নর্মাল সংখ্যায় যেখানে এন্ডিং সেটা কাজে লাগছে না, বোঝা গেছে? বাদ বাকি সব জিরোগুলো কাজে লাগছে, আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে। এবার লাস্টেরটা হচ্ছে আসন্ন, হচ্ছে লাস্টেরটা, এই যে লাস্টেরটা এবার এটাতে বললাম দেখো, এখানে সেম জিনিসগুলো এখানে লিখে দেওয়া আছে, সেম জিনিসগুলো এখানে লিখে দেওয়া আছে, এই দেখো এই দেখো এই দেখো, ঠিক আছে। এবার লাস্ট এটা হচ্ছে, এটা এই আসন্ন মান বা মানের ক্রম, এটা এখানে ছক করে দিয়েছে, এটা আমি করে দিচ্ছি, ঠিক আছে। এই ছক করে, আচ্ছা ক্যামেরাটা দেখিয়ে দিই, এটা ছক করে দিয়েছে, এটা করে দিচ্ছি, ঠিক আছে। দেখো এটা মানে দশমিক নেওয়ার মতো, এটা কি বললাম, দশমিক নেওয়ার মতো। দেখো দশমিক নেওয়ার মতো কী জিনিস, এটা আসন্ন মান, কী বললাম, আসন্ন মান। সে আবার কী জিনিস, কিছুই না, মানে ধরো এরকম আছে 2.5, আচ্ছা বইয়ে যা উদাহরণ দিয়েছে তোমার সুবিধার জন্য করেছি, বইয়ে যা উদাহরণ দিয়েছে সেগুলো আমি করে দিচ্ছি। ধরো এরকম দিয়ে আছে 7.314, তুমি এটা অঙ্ক করতে যাচ্ছ, তুমি এটা কতটা নেবে বলো তো? 7.314, তো তুমি একটা কতটা নেবে, সমান দিয়ে কী লিখতে হবে, আমি শুধু এইটুকু নিয়ে নেবো, 7.3 নিয়ে নেবো, ব্যাস, আর বেশি নেবো না। 7.3 বা 1টা নিতে পারি জোর, তার বেশি আর নেবো না। কেন নিলাম দেখো, এটা 1 কেন লিখলাম, 4 আছে, এখানে 4 আছে না, এই 4টা ভালো করে দেখো, এই 4টা কি 5-এর থেকে ছোটো, এখানে যদি দেখায় এই 4টা 5-এর থেকে ছোটো, সেই জন্য আমি 1ই রাখলাম। কিন্তু যদি এই পরেরটা যদি এরকম থাকে, তো এরকমই দিয়ে আছে 1 4 5, তাহলে এই যে এখানটা, এই 1টা কি পর্যন্ত, এই 1টা, এই 4টা কি 5-এর সঙ্গে মিলে জানি, এই 5টা তো 5-এর সঙ্গে মিলে গেল, সেই জন্য এটাকে বাড়িয়ে দেবো, কী করবো 7.32, বোঝা গেছে? আবার বলছি দেখো, এটা আমি 7314 আছে, আমি কতটা নেবো, একটা সংখ্যা ছাড়ে দেবো, অত নিয়ে কী করবো আমি, সেই জন্য কী করবো, তখন 2 দশমিক পর্যন্ত, 2 দশমিক, তো এটা 1ই থাকলো, কেন 1 থাকলো, এখানে 4 আছে, 4টা কি বললাম 5-এর থেকে ছোটো, এই জন্য 5টা হচ্ছে আসল, এখানে আসল কাজ হচ্ছে এইটার কাজ, এই 5টারই কাজ। তারপরটা দেখো 7.5, এটা যদি 5 না থাকতো অন্য কিছু থাকতে পারে, আমি 5ই লিখলাম, তো 5-এর সঙ্গে মিলে গেল, সেই জন্য এটাকে বাড়িয়ে দেবো এক ঘর, মানে 1টাকে বাড়িয়ে দেখো 2 করে দেওয়া আছে, ঠিক আছে। এবার তোমাদের বইয়ে যে উদাহরণটা দেওয়া আছে এটা দেওয়া আছে 7.318, এই 7.518, তাহলে কী হবে বলো তো, অবশ্যই তো 8টা, এই তো আমি কত নেবো, 7 তো নেবোই, 5ও নেবো, এবারে 1টাকে নিয়েই গন্ডগোল, সেটা কী করবো দেখো, 1-এর পর কী আছে 8, সেটা 5-এর থেকে বড়ো ছোটো, অবশ্যই 8টা অবশ্যই 5-এর থেকে বড়ো, তাহলে এটা কী হবে 2 হয়ে যাবে, মানে এই 1টা 2 হয়ে গেল, ঠিক আছে। 8টা লিখবো না, 1টা খালি চেঞ্জ করবো, ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা আর 2 একটা আছে করে দিই, যদি ধরো এরকম দেওয়া আছে 37 পয়েন্ট বা যা খুশি বলি 265, এটা কী করবো, এটা কী করতে পারি দেখো, এটাকে বাড়ানোর কিছু নেই, কেন বলছি দেখো, এটা তো 2 আছে, এই 2টাকে বাড়াবো না, সিম্পল রেখে দাও, বলে কেন এখানে 5 আছে বলে বাড়িয়ে 3 করার দরকার নেই, মানে একটা যুগ্মই রাখো। কিন্তু যদি এরকম থাকে 675, তো এইটাকে বাড়াবো, 7টাকে বাড়িয়ে 8 করে দাও, কী বললাম বুঝলে? ধরো যেখানে 5 আছে
যেখানে 5 আছে সেটা তো বাড়াবোই বলেছি, যেটা 5 আছে সেটা বাড়াচ্ছি, কিন্তু যদি সেটা যুগ্ম থাকে তাহলে বাড়াবো না। 2 দেখো 2 রেখে দিয়েছি, 2 রেখে দিয়েছি। আর এটা দেখো 37675, এটা 5 আছে, তো 7 তো অযুগ্ম। আচ্ছা এখানটা লিখে দিই ছোটো করে, এটা যুগ্ম আর এটা হচ্ছে অযুগ্ম, সেই জন্য এটাকে বাড়িয়ে 8 করে দিলাম, 7 থেকে বাড়িয়ে 8 করে দিলাম, ব্যাস। এটা 7, ঠিক আছে, এটা কিন্তু 7, বোঝা গেছে? তো এইগুলো সেম জিনিস তোমাদের এখানে করে দেওয়া আছে, প্রত্যেকটা উদাহরণ দেওয়া আছে এখানে, ঠিক আছে? আমি সেইগুলি দেখে দেখে বলে দিলাম, ঠিক আছে, বুঝিয়ে দিলাম আর কি, দেখে দেখে বলে মানে বুঝিয়ে দিলাম, ঠিক আছে? আর এটা যদি বলে দিই এইটা ইম্পর্টেন্ট, তো এইটা ধর দশমিক দেওয়া আছে, নর্মাল ছিল, তো এটাকে কীভাবে এখানে নিয়ে আসবো? এটা 10⁻² দিয়ে গুণ করবো, মানে 100 দিয়ে গুণ করবো আর কি। এটাকে তুমি 100 দিয়ে গুণ করো, দেখবে এটা চলে আসবে, এটা চলে আসবে, এটা চলে আসবে, ঠিক আছে? কিন্তু সেটা 100 আসবে না, সেটা -10, সে যে বলা হচ্ছে -10⁻² দিয়ে গুণ করা হলো, বোঝা গেছে? তুমি 100 দিয়ে এমনি গুণ করতে পারো না, কেন? এখানে 0 দিয়ে আছে বলে, সেই জন্য কী হলো -10⁻², আর 10⁻² মানে 100, ঠিক আছে? এবার -100 দিয়ে গুণ করা হয়েছে, মানে 1/100 দিয়ে গুণ করা হয়েছে, ঠিক আছে? তো এইগুলো দিয়েছে, তো আমি একটা দুটো একটা এমসিকিউ দেখে নিই, তাহলে তুমি বুঝতে পারবে। এই দেখো এইটা বলো, এটার মধ্যে কোনটা তাৎপর্য সংখ্যা, কটা? এটা কত? এটা কত লিখে দিয়েছে? এটা বড় বড় করে দেখাচ্ছে, আচ্ছা ছোটো, চলো কাছে নিয়ে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ কী বলছে? 64400, মানে 86,400। তো এটার কত তাৎপর্য সংখ্যা হবে? আমি বলছি নর্মাল সংখ্যায় লাস্টের জিরোগুলো কোনো ভ্যালুই নেই, তো এর তাৎপর্য সংখ্যা হবে এইটা, 3টে, 648 হবে, মানে এটা অ্যাকচুয়ালি কত হবে? এইটা হবে, মানে অ্যাকচুয়ালি ভ্যালুটা কোনটা হবে? শুধু এই 3টে হবে, ঠিক আছে? আর দেখতে পাচ্ছ কত এরিয়া আছে, ঠিক আছে? এই অপশানের নয়, অপশান তো এইটা হবে, আমি বললাম এই 3টে হবে, মানে এই 3টে হবে, 6, 8, 4, এই 3টে নিয়ে হবে, কোনটা হবে? এইটা হবে, ঠিক আছে? তো এগুলো করবে আস্তে আস্তে। তো আমাদের এখানে চ্যাপ্টারটা শেষ হচ্ছে, ঠিক আছে? তোমরা একটু দেখে নাও, আমি ক্যামেরাটাকে দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে আমাদের চ্যাপ্টারটা শেষ হলো, ঠিক আছে? আমি আর দেখাচ্ছি না, পরে আমি কী করবো দেখো, চ্যাপ্টার হিসাব মতো শেষ, ঠিক আছে? তো দেখো হায়ার এগুলো তো নিজেকে করতে হবে, পড়তে হবে। তো আমি কী করবো? আমি দেখো, আমি এগুলো নিজেকে করবে, ঠিক আছে? নিজেরা করবে। আমি কী করবো? নেক্সট দিনে অনুসরণ করে দেবো, এমসিকিউগুলো করে দেবো এবার থেকে, ঠিক আছে? নেক্সট ক্লাসে আমাদের কী হবে? এমসিকিউ করে দেবো। এবার ক্লাস খুব তোমাদের তাড়াতাড়ি হবে। তো এখানে এমসিকিউ আছে মোটামুটি 70টা এমসিকিউ আছে, এগুলো হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তো এমসিকিউ 70টা আছে, একদিনে হবে না, দুটো ক্লাসে হবে, ঠিক আছে? হয়তো 35টা করে করলাম, মানে ধরো হ্যাঁ, এখান থেকে ধরো, এখান থেকে এটা নিয়ে যে এই তো এখানে পর্যন্ত 34টা লেখা আছে, এখানে পর্যন্ত করলাম, আর এই পেজটা একদিন করে দিলাম, ঠিক আছে? তো আশা করি বুঝতে পেরেছো, আশা করি ক্লাসটা ভালো লেগেছে। তো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? লাইক করবে, শেয়ার করবে, বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে, কমেন্ট করে জানাবে কোনটা বুঝতে পারো নি, ঠিক আছে? তাহলে নেক্সট ক্লাসে আমি আলোচনা করে দেবো। আচ্ছা নেক্সট ক্লাসে একজন আমাকে জিজ্ঞেস করেছিল, আমি বলতে ভুলে গেছি, নেক্সট ক্লাসে একজন আমাকে জিজ্ঞেস করেছিল এই অঙ্কটা, বলছে এটা কীভাবে এখানটা 1 কেজি পার মিটার কিউ 1 গ্রাম পার সেমি কি করে হলো? 1 কেজি মানে কত? আচ্ছা এখানে লিখে রেখে দিচ্ছি, দেখো আমি এই তো আগের মতো, 1 কেজি মানে কত? 1 কেজি মানে হচ্ছে 1000 গ্রাম, 3টে শূন্য গ্রাম, ঠিক আছে? আর 1 গ্রাম মানে তো 1 গ্রামই থাকলো, তাহলে কী ওপরে শিখেছি এইটা বাই এইটা মানে সর কত? তাহলে 1000 গ্রাম, ঠিক আছে, পার কী লেখা আছে? মিটার কিউ ইজিক্যাল টু, তাহলে কী হবে? গ্রামে কনভার্ট করতে বলছে, তাহলে এটা গ্রামে কনভার্ট করব, ঠিক আছে? তাহলে কী হবে এখানে? মানে এটাকে হাজার দিয়ে ভাগ, সরি ভুল হচ্ছে, এই গ্রামে কনভার্ট করো, মানে কিছু কনভার্ট করো গ্রামেতে 1 গ্রাম, এই গ্রামটাকে তাহলে 1000 দিয়ে ভাগ করো, কেন? এখানে 1000 আছে বলে, তাহলে 1 গ্রামকে 1000 দিয়ে ভাগ করলে কত হবে? 0.001, বুঝা গেল? যেটাই কনভার্ট করতে বলছে সেটা উপরে রাখো, আর যেটা দিয়েছে আগে সেটাকে নিচে রাখো। 1 কেজি মানে কত বলছে এবার? 1000 গ্রাম, আর মিটার কিউটা ছেড়েই দাও, তুমি ওটা পাশেই দেওয়া আছে, আর কত গ্রামে কনভার্ট করতে হবে, ঠিক আছে? দেখো মিটার কিউ সেমি কিউ সেম মিলে গেছে, সেটা কোনো ইম্পর্টেন্ট নয়, কিন্তু এখানে 1 কেজি আর কত গ্রাম, গ্রামটা কিন্তু বলেই দিচ্ছে না একবার, সেই জন্য যেটাই কনভার্ট করতে হবে সেটা আগে রাখবো ওপরে 1 গ্রাম, ঠিক আছে? এবার 1 গ্রামে কনভার্ট করতে গেলে কী করতে হবে? আমি 1 গ্রাম কেন করছি? কারণ এখানে 1 কেজি দিয়েছে বলে, সেটা 1 গ্রাম, মানে 1 কেজি মানে কত? 1000 গ্রাম, 1 কেজি মানে কত? ওই যে 1 কেজি মানে কত? 1000 গ্রাম, দেখুন এখন ছাড়ো, 1 কেজি মানে কত? 1000 গ্রাম, ঠিক আছে? 1 কেজি মানে 1000 গ্রাম, 1000 গ্রাম, 1 কেজি মানে 1000 গ্রাম, সেই 1 গ্রামে কনভার্ট করতে গেলে, মানে 1 গ্রামে কনভার্ট করতে গেলে সেই 1 গ্রামটাকে 1000 দিয়ে ভাগ করে দাও, তাহলে কী বেরোবে? অ্যাকচুয়ালি 0.001, মানে 0.001 কি গ্রাম পার সেমি কিউ, বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছো। তো আমি এরকম মাঝে মাঝে দু একটা যদি তোমাদের কোনো প্রবলেম থাকে
যা ক্লাসে করানো হলো সেগুলো নিয়ে যদি কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবে, আমি বলে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। আর যেটা বলা দেওয়া সম্ভব নয় সেটা কিছু করার নেই, তবেও আমি চেষ্টা করবো বলে দেওয়ার, ঠিক আছে। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো নতুন হলে, ঠিক আছে। প্রত্যেকটা ক্লাস তোমরা পাবে। আমার কাছে পড়লে আমি এটুকু বলতে পারি তোমাদের টিউশন পড়তে হবে না, ঠিক আছে। ঠিক আছে, থ্যাংক ইউ।